স্যার একটা ছোট প্রশ্ন করব। ছোট কেন, বড় সড়ো করেন। আমরা এখন ছোট দিয়ে যাত্রা শুরু করি। বলেন। আমরা গত ক্লাসে প্রথম প্রিন্সিপালে জেনেছি যে টেস্টিং ডিফেক্ট শো করতে পারে, হ্যাঁ। কিন্তু রুট কজ দেখানো উদ্দেশ্য নয়, এটা আপনি বলেছেন। হুম। আমার প্রশ্নটা হচ্ছে যে টেস্টিং রুট কজ শো করতে পারে কি না? না, রুট কজ কি করে শো করবে? মনে করেন আপনার কাছে আছে হলো টেস্ট করছেন, আপনার কাছে ইউআই আছে, মানে আপনি কি স্ক্রিন দেখছেন উপর থেকে। এখন আপনি এই প্রবলেমটা হয়তো আছে হলো ডাটাবেজে, প্রবলেম আছে হচ্ছে সার্ভার সাইডে কোনো একটা জায়গায়, কোনো একটা লাইনস অফ কোডে। তো আপনি কি করে জানবেন যে টেস্টার? স্যার এপিআই টেস্টিং বা ডিবি টেস্টিং করলে তো রুট কজ ফাইন্ড আউট করা যাবে যতটুকু পসিবল কোনোভাবেই আর কি। যাবে না, কোনোভাবেই যাবে না। আপনি এপিআই থেকে শুধু ডাটাটা পাচ্ছেন, আপনি কি করে জানবেন যে ওই ব্যাক এন্ডের সার্ভিসে কোনো জায়গায় গন্ডগোল আছে? স্যার এরর কোড যদি ম্যাপ করা থাকে তাহলে মানে এখন ওটা দেখে বোঝা কোনোভাবেই যায়। যাবে না, কারণ হচ্ছে যে আপনার এরর কোড ম্যাপ কি আর সেই কি বলে সার্ভার সাইডের লোকজন কি আপনাকে ক্লায়েন্ট সাইডে এরর কোড দেখানোর জন্য বসে আছে? তাহলে সিকিউরিটি থাকলো কি? একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের মধ্যে যে ইনফরমেশনটুকু যতটুকু যাওয়া দরকার তার থেকে বেশি ইনফরমেশন দেওয়া যাবে না। আর গেলেও আপনি কি করবেন? ওই সিকিউরিটি ওই রুট কজ অ্যানালাইসিস করে আপনি কি করবেন? আপনার কাছে কি সোর্স কোড আছে? আপনি কি ফিক্স করবেন? আপনি যে টেস্টার, আপনি তো ডেভেলপার না যে আপনি ওই রুট কজটা জেনে নিয়ে আপনি কি করবেন। এখন আপনি বলেন, রুট কজ জানলেন ধরেন এপিআই থেকে। স্যার স্যার আমার মূলত স্যার এইটাই একটা ইয়ে ছিল যে এই যে আপনার যে স্যার মাইন্ডসেটটা না, এই হ্যাঁ। মাইন্ডসেটটা স্যার আমাদের ইন্ডাস্ট্রিতে খুব অভাব। মানে জিনিসটা আমি হচ্ছে মানে আমি আর কি আপনাকে এখন অপোজ করতেছি না, আমি আপনাকে হুম। সাপোর্টই করতেছি মূলত। যেটা হয় স্যার যে ওই যখনই আমরা কাজ করতে যাই একটা মাইন্ডসেট চলে আসে, আরে ও তো রুট কজ বের করতে পারে না, এরকম জিরাতে বাগ তো সবাই উঠাইতে পারে। এই মাইন্ডসেটটা স্যার খুব জরুরি, কারণ আমি রুট কজ বের করে দিলাম যে ডিবিতে একটা টেবিলে প্রবলেম আছে, বাট ওইটা কিন্তু আমি ফিক্স করতে যাচ্ছি না। ওইটা কিন্তু মানে মানে কি এখন এডাব্লিউএস যারা হচ্ছে মেনটেন করে বা মানে আপনার এখন ইয়েতে ব্যাকএন্ডে যারা আছে কাজ করে তারাই কিন্তু করবে। অ্যাকচুয়ালি ডিফেক্ট ফাইন্ডিংটা কিন্তু স্যার মেইন ব্যাপার। এটা আপনি ঠিক বলছেন। সেটাই তো, মানে ইন্ডাস্ট্রির লোকজন যদি মনে করেন যে এখন যদি ইন্ডাস্ট্রিতে যদি ব্যাড প্র্যাকটিস হতে থাকে, তাহলে আপনারা বোঝাবেন তাদেরকে যে দিস ইজ নট মাই জব। আমি শুধুমাত্র বলতে পারি যে আমার পেটে ব্যথা হচ্ছে। পেটে ব্যথা হচ্ছে, এখন রুট কজ আপনি কি করে জানবেন? ভিতরে অপারেশন করে তারপর ডাক্তাররা বা স্ক্যান করে বোঝার পরে তখন রুট কজ পাবেন। তা আপনি কি স্ক্যানার আপনার কাছে আছে নাকি? সেটাই স্যার। দেখি, আমি ইন্ডাস্ট্রিতে আসতেছি, বাংলাদেশে ফিরে ফিরে আসতেছি, মালয়েশিয়া থাকবো না আর, আর 6 মাসের মধ্যে চলে আসবো। তখন দেখি ইন্ডাস্ট্রি কি করা যায়। আচ্ছা, তাহলে আমাদের ইয়েটা ছিল হচ্ছে 2 নম্বর পর্যন্ত হয়েছে না? টু ওভারবিয়ার ফ্রাস্ট্রেশন স্টেট অফ মাইন্ড। হুম। জি স্যার। আচ্ছা, এরপরেরটা দেখেন যে বোথ টেকনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ইস্যু of the practical use of the system must be understood and communicated. টেকনিক্যাল এবং যে কোনো অ্যাসপেক্ট থেকে যে কোনো ইস্যু যখন আসে কোন একটা সিস্টেমের, সেটা যেন আপনি বুঝতে পারেন এবং কমিউনিকেট করতে হবে। হ্যাঁ, যে কোনো ইস্যু এর প্র্যাকটিক্যাল কোনো কিছু যদি হয়, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অথবা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে, রিলেটেড টু সফটওয়্যার, কারণ হচ্ছে আপনার ডোমেন এক্সপার্টাইজ আছে। সো আপনাকে ওটা কমিউনিকেশন করা লাগবে, বুঝতে হবে, কমিউনিকেট করতে হবে, হাইডও করা যাবে না। পজিটিভ কমিউনিকেশন ক্যান হেল্প টু অ্যাভয়েড অর টু ইজ ডিফিকাল্ট সিচুয়েশন। যে কোনো পজিটিভ কমিউনিকেশন আপনার লাইফটাকে সহজ করে দেবে। আমরা মনে করি যে কোনো কিছু নেগেটিভ, তো নেগেটিভই তো বলবো আমি, তাই না? কারো খুঁত আছে তা আমি খুঁতই তো বলবো। আমি কেন এটা ঢাকতে যাব? আমি বলেই দেবো সরাসরি। নো, আপনার পজিটিভ কমিউনিকেশন আম, এমন একটা অ্যাটিটিউড বা এমন একটা
স্কিল একটা মানুষের, যে আপনার পাশে আপনি কোনো একটা ভুল করছে এমন লোকের সাথেও যদি কমিউনিকেশন করেন পজিটিভলি, দেখবেন সেই লোকটা অন্তত আপনার সামনে ওই ভুল কাজগুলা করতে তার মন চাবে না। সে গোপন করা শুরু করবে আপনাকে। কি গোপন করবে? আপনি যেন না জানেন, আপনি যেন না দেখতে পান তার যে কালো অধ্যায় আছে একটা, সে অধ্যায়কে আপনি জানলেও বলবেন না, পজিটিভ কমিউনিকেশন করেন। আপনি ডাকাতকে যদি সুন্দর করে কথা বলা শুরু করেন, ডাকাত সাহেব কেমন আছেন, হ্যাঁ ডাকাত বলা যাবে না, এমনি কেমন আছেন আপনার, আপনাকে তো অনেক ভালো মানুষ মনে হয় আমার কাছে, আপনি জানেন সে ডাকাত, তারপরে বলেন যে ভালো মানুষ মনে হয় আপনার কাছে, আপনাকে তো আমি ভালো মানুষ হিসেবেই চিনি। দেখবেন যে ওই ডাকাত যত জায়গায় ডাকাতি করে বেড়াক না কেন, আপনার সাথে একটা সফট কর্নার তৈরি হবে এবং আপনার সামনে ওই ডাকাতি করার যে প্র্যাকটিসটা সেটা যেন হাইড করতে পারে, সে তার ব্যবস্থা করবে। করতে করতে এক সময় সে আস্তে আস্তে তার চরিত্র থেকে ওই দুর্বলতাগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তার মন থেকে বলবে যে আমি ভালো হয়ে গেলে তো পারি। হ্যাঁ, চেঞ্জ করা সম্ভব মানুষকে পজিটিভ কমিউনিকেশন দিয়ে। এই জন্য বলছে পজিটিভ কমিউনিকেশন ক্যান হেল্প টু অ্যাভয়েড অর টু ইজ ডিফিকাল্ট সিচুয়েশন। তখন দেখবেন যে আপনার সিচুয়েশনই আলাদা হয়ে যাবে। একটা অ্যাড দিতে মনে আছে, কি যেন একটা পায়েসের, ডাকাত আসছে, এসে হম্বিদম্বি করছে, তখন ওই বাড়ির বউটা বলতেছে আরে মিষ্টি মুখ করেন আগে, আরে আমরা মানে তখন বলতেছে ডাকাত হয়েছে পরে ডাকাতি করেন, আগে তো আমার বাড়িতে যদি কেউ আসে অ্যাটলিস্ট মিষ্টি মুখ তো করতে হবে তাকে। হ্যাঁ, পায়েস টায়েস নিয়ে এসছে, কি দুধের অ্যাড মনে হয়, তাই না? দেখছিলেন না কেউ? হুম। দেখছিলাম মনে হয় স্যার, মনে নেই আসলে সঠিক। ওকে, তো তারপর বলছে টু কুইকলি এস্টাবলিশ দ্য রিলেশনশিপ, ওয়ার্কিং রিলেশনশিপ উইথ ডেভেলপার্স। হুম। তো কি করতে হবে এই ব্যাপারে? আবার মেয়েরা একটু এগিয়ে আছে, কেউ নতুন আসলেই সাথে সাথে বন্ধু হয়ে যায় তাড়াতাড়ি, তাই না নার্গিস? আমি বলছি কোন একটা মেয়ে যদি আসে আর একটা মেয়ে খুবই তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ করে ফেলতে পারে না? জি, ছেলেরা সবাই পারে না অবশ্য। না, মেয়েরা বেশি পারে, আমরা জানি। বেশিরভাগ ক্ষেত্রে পারে। হ্যাঁ, কিন্তু ছেলেরা খুব কম পারে এটা। বাট এখানে ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। সো ডেভেলপারের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ এস্টাবলিশ করেন তাড়াতাড়ি, যাতে করে প্রথম থেকে আপনাকে পজিটিভলি দেখতে পারে সে। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার পরিচয়টা আপনি এমন ভাবে তুলে ধরেন যাতে করে সে যেন সংশোধিত হয়ে যায়। আদারওয়াইজ হবে সে যদি ভুল একবার করে ফেলে, যদি একটা বেয়াদবি করে ফেলে বা আপনাকে একটা অমান্য করে ফেলে, এই জিনিসটা আসলে লজ্জার ব্যাপার হবে। এই জন্য আগে থেকে আপনি দ্রুত তার সাথে একটা রিলেশনশিপ তৈরি করে ফেলবেন। সেই রিলেশনশিপ তৈরি করতে হয় মেন্টাল রিলেশনশিপ। যেমন আপনি একদম হার্ড কোড কি বলে কাজ ছাড়া কোনো কথা বলবেন না, এই টাইপের যেন না হন। হ্যাঁ, লেটস তার সাথে একটু চা খান বসে কোথাও, না অথবা একটু দাওয়াত দেন বাসায়, অথবা কোনো একটা কিছু একটা ইভেন্টে আপনি অফিসিয়াল কাজ না অন্য কাজে মিট করেন অন্য সময়। তো রিলেশনশিপ আসলে তৈরি করতে হবে, এটা কোনো বিকল্প নাই। পার্সোনাল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স এরর অকারেন্স। যে কোনো পার্সোনাল ফ্যাক্টর আসলে আমাদেরকে হিউম্যান এরর তৈরি করে। এক্সপেরিয়েন্স হেল্প আইডেন্টিফাইং হোয়ার এরর মাইট অ্যাকুমুলেট। যেমন টিচারদের খাতা দেখতে 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 বহু স্টুডেন্ট কলমের নিচ দিয়ে গেছে, তো যার ফলে ওই কোন জায়গায় সাধারণত স্টুডেন্টরা ভুল করে সেই জায়গাটায় কলম এমনি থেমে যায়। এটা বলে এক্সপেরিয়েন্স থেকে। আপনি যখন এক্সপেরিয়েন্স হয়ে যাবেন দেখবেন আপনার এরকম হবে। কোথায় সাধারণত এরর হয়? নাও আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আমাদের এখন একটা কমন গোলে আসি আমরা, সেটা হলো ডিফারেন্স। 3 ধরনের লোকের সাইকোলজি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে যারা ডিজাইনার বলতে যারা সফটওয়্যারে ডিজাইন করে,
যে অ্যানালাইসিস এন্ড ডিজাইন করে যারা, তাদের আর্টিস্ট যারা ডেভেলপ করে মানে কোডার, আর হচ্ছে যারা টেস্ট করে টেস্টার। সেই জন্য বলছে টু ডিজাইন, টু ডেভেলপ, টু টেস্ট, এই তিনটার কাজের মাইন্ডসেটই আলাদা। হ্যাঁ, যখন আপনি ডিজাইন করবেন তখন কি দিয়ে বানানো হবে দ্যাট ইজ নট ইয়োর হেডেক। ওই সময় আসলে চিন্তা করাটা অন্যায় হবে, চিন্তা তো করবেনই না আপনি। যখন আপনি ডিজাইন করছেন তখন ডিজাইনার আপনি, আপনার ফুল কনসেন্ট্রেশন, ফুল এফোর্টটা আপনি ডিজাইনে দেন, যে কত কত ভালোভাবে ডিজাইন করা যায়, হ্যাঁ, কত রোবাস্ট ডিজাইন করা যায়। তো যখন আপনি ডেভেলপ করছেন তখন আপনি এক্সেলেন্ট অ্যাপ্রোচে চলে যান, যে কত এফিশিয়েন্ট কোড করা যায়, কত এফিশিয়েন্ট কোড করলে আমার ভবিষ্যতের জন্য মেইনটেনেবিলিটি ইস্যুতে ভালো হবে। সো ডেভেলপমেন্ট থিঙ্কিং আর টেস্টিং থিঙ্কিং করেন আউট অফ বক্স। আপনাকে আপনাকে আপনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটিকে এনশিওর করার জন্য কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কোয়ালিটি সম্পর্কে আপনার পরিষ্কার ক্লিয়ার ধারণা থাকতে হবে, যাতে করে আপনার চিন্তা ভাবনা হচ্ছে যে কিভাবে হবে ডেভেলপ, সিতে হবে নাকি জাভাতে হবে, এটাতে জাভাতে করা সম্ভব কি না সম্ভব, এইসব দ্যাট ইজ নট ইয়োর হেডেক। আপনার হেডেক হচ্ছে কাস্টমার যা চাইছিল আমাকে সেইটাই দিতে হবে, দেওয়ার জন্য আমি টেস্ট করতে বসছি। সো আমি দেখবো না যে কে বানাইছে, আমি দেখবো যে প্রোডাক্টটা যে স্পেসিফিকেশন ছিল সে অনুসারে কতটুকু মিট করছে। তো এই তিনটা মাইন্ডসেটের ভিতরে এখানে বলছে দেখেন যে টেস্টিং রিকোয়ার্স ডিফারেন্ট মাইন্ডসেট ফ্রম ডিজাইনিং ডেভেলপিং নিউ কম্পিউটার সিস্টেমস। হ্যাঁ, এই মাইন্ডসেটই আলাদা লাগে, কিন্তু একটা কমন গোল আছে সবার জন্য। কি গোল? টু প্রোভাইড গুড সফটওয়্যার। এই তিনজন লোকের, তিন মানসিকতার লোকের কিন্তু লক্ষ্য একটাই, যে একটা গুড সফটওয়্যার, একটা কোয়ালিটি সফটওয়্যার যেন প্রডিউস করতে পারি, আমরা প্রোভাইড করতে পারি কাস্টমারকে। তো এই কমন গোলটা নিয়েই তো আমরা, তাহলে তো ঝগড়া বিবাদ হওয়ার কথা না, তাই না? সাধারণত অ্যাক্সিডেন্ট ঝগড়া বিবাদ কখন হয়? যখন মুখামুখি হয়। তা এটা তো প্যারালাল, আমি তো গোল একটাই, তো সেখানে তো ঝামেলা হওয়ার কথাই না। তাহলে কমন গোলটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, যে কমন গোল কিন্তু আমরা যত যাই বলি আমাদের কিন্তু কোয়ালিটি সফটওয়্যার কাস্টমারকে দিতে হবে, ওই দেওয়ার জন্য আমাদের যা করার দরকার তাই করতে হবে। দেখবেন যে অনেক কনফ্লিক্ট দূর হয়ে যাবে এই কমন গোল যখন অ্যাড্রেস করবেন। ডিজাইন মিশন, ডিজাইন মিশনের কাজ কি? তাদের সাইকোলজি বা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে হেল্প দ্য কাস্টমার টু সাপ্লাই দ্য রাইট রিকোয়ারমেন্টস। এটা হচ্ছে ডিজাইনিং এর একদম প্রথম মাইন্ডসেট। রিকোয়ারমেন্টস কি 100% পাইছেন নাকি হরদম চেঞ্জ হয়? সো আপনার মাইন্ডসেট হবে এমন ভাবে হেল্প করতে হবে কাস্টমারকে, সে যেন রাইট রিকোয়ারমেন্টস প্রোভাইড করতে পারে। ডেভেলপার্স মিশন কি? কনভার্ট দ্য রিকোয়ারমেন্টস ইনটু ফাংশন। তার মানে কাস্টমার যা রিকোয়ারমেন্ট দিয়েছিল সেটা ফাংশনে কনভার্ট করা, সেটা হচ্ছে ডেভেলপারের কাজ। টেস্টারের কাজ কি বা মিশন কি? টেস্টার বলছে এক্সামিন দ্য কারেক্ট ইমপ্লিমেন্টেশন অফ দ্য কাস্টমার্স রিকোয়ারমেন্ট। তার মানে বানালেই হবে না, কারেক্ট ইমপ্লিমেন্টেশন হওয়া লাগবে, যে কাস্টমার যা চাইছিল সেটা এক্স্যাক্টলি তাই আমি প্রডিউস করতে পারছি। ইন প্রিন্সিপাল স্যার, ওয়ান, বলেন। কাস্টমারকে কি এই ক্ষেত্রে স্টেক হোল্ডার বলা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, স্টেক হোল্ডার মানে তো যারা জড়িত তারা সবাই স্টেক হোল্ডার। কাস্টমার না থাকলে তো আর কেউই থাকবে না, তাই না? আমরা কার জন্য কাজ করব? আমরা তো সফটওয়্যার বানাচ্ছি, সফটওয়্যার বানায় আমরা কি করব? সফটওয়্যার তো ভাত না যে বানায় বানায় খাবো। সফটওয়্যার বানিয়ে আমি যাদেরকে দেব তারা হচ্ছে কাস্টমার, আর তারা হচ্ছে সেটা নিয়ে আমাদেরকে টাকা দেবে, আর সেই টাকা দিয়ে আমরা বেতন নিয়ে বাজার থেকে চাল কিনে ভাত রান্না করে খাবো, তাই তো? এটা হচ্ছে আমাদের মিশন। জি স্যার।
সো এই জন্য স্টেক হোল্ডার সবাই, কারণ হচ্ছে স্টেক হোল্ডার মানে স্টেক হোল্ডার বলছে হলো যারা ইনভলভমেন্ট আছে বিজনেসের সাথে টোটাল। তো বিজনেসের সাথে বলতে আমার ডেভেলপমেন্ট বিজনেস আর কি, সফটওয়্যার ডেভেলপমেন্ট বিজনেসের সাথে। তো যার জন্য আমি বানাচ্ছি সে অবশ্যই স্টেক হোল্ডার। আচ্ছা, এখন দেখেন ইন প্রিন্সিপাল ওয়ান পার্সন ক্যান বি গিভেন অল থ্রি রোলস টু ওয়ার্ক অ্যাট। এই তিনটা রোল যদি একজনকে দেওয়া হতো, যে ডিজাইনার, সেই ডেভেলপার, সেই টেস্টার, ওয়ান ম্যান শো, কি হতো কবির? সাফায়েত কবির। ও, জি স্যার, শুনতে পাচ্ছি। এটা যদি একজনকে দিত, আপনাকে দিল, মনে করেন যে আপনি হচ্ছে ডিজাইন করবেন সফটওয়্যারে, আপনি কোড করবেন, আবার আপনি টেস্ট করবেন, কি হতো? স্যার একটু ঝামেলা হয়ে যাবে আর কি। ঝামেলা তো, ঝামেলা তো হচ্ছে একটা, কি কথা বলবো এটা, মানে স্পেসিফিক হলো না। না মানে স্যার আমি ট্রাই করব মানে যাতে প্রবলেম ছাড়া মানে যত লেস প্রবলেমে আমি সফটওয়্যারটা বানাতে পারি আর কি। আসলে এটা হচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেড কথা না, অ্যাকশন ওরিয়েন্টেড কথা বলতে হয়। অ্যাকশন ওরিয়েন্টেড কথা হচ্ছে যে আমাকে যদি এই তিনটা রোল দেওয়া হয়, তাহলে জি আমার কাজের অ্যাপ্রোচটা কি হবে, আমি কি কি করব, এটাকে ফুল মানে সাকসেসফুল করার জন্য আমার কি করা উচিত। যদি আমার তিনজনের কাজ একজনকে দেয়, তাহলে জি স্যার। আমার কি করা উচিত, বুঝতে পারছেন? কি করা উচিত কে বলবে? আফসানা বলবে না? আফসানা, আফসানা কিসে আছেন জানো? আফসানা মনে হয় নাই স্ক্রিনের সামনে। এই জন্য আমরা বলি যে কি বলি, ক্যামেরা স্যার অন রাখতে। স্যার একটু মাইক্রোফোন অ্যাকচুয়ালি প্রবলেম করতেছিল ওই জন্য। আচ্ছা, না এখন বিষয়টা হচ্ছে কি, আমরা ট্রুলি অনলাইনে চলে যাচ্ছি সারা দুনিয়া। তো এখন আমাদের ওই যে কামলার মতো, কামলার যদি নিড়ানি বা কোদাল এগুলো যদি ঠিক না থাকে, তাহলে তো আজকে না খেয়ে থাকবে। তা আমাদের হচ্ছে ওরকম একটা স্টুডেন্ট ধরেন কলম খাতা নাই, ও স্টুডেন্টই তো না। তো আমাদের এখন হয়ে গেছে কলম খাতা না, আমার কি ইন্টারনেট কানেকশন, সাউন্ড সিস্টেম, ক্যামেরা সব ঠিক আছে কিনা, দেন শুট, তাই না? তো বিষয়টা হচ্ছে এই যে আমি যদি তিনটা রোলই একজনকে দিই, তাহলে কি করবে সে? স্যার প্রোডাকশন তখন ভালো মতো হবে না এবং টাইমের প্রবলেম হবে, ওটা টাইম তো বেশি লাগবে। ওটা তো সমস্যার কথা বলছেন, আমি তো সমাধানের কথা বলছি। কি করবেন আপনি, কি করবেন? আপনাকে দেওয়া হলো, আপনি কি কাজ করবেন বলেন, কিভাবে করবেন? মানে স্যার কোনটা আগে করব? না, আগে পরে ব্যাপার না, আসলে আপনি তিনটা কাজই তো আপনারাই করা লাগবে না, তা আপনি আসলে কিভাবে কাজ করবেন? আপনাকে বললাম দিস ইজ প্রবলেম, আমি একটা প্রবলেম দিলাম যে আপনি ইউ আর অ্যাসাইন্ড 3 jobs. There is no one in the team, only you. You have to design a software and develop that software, and ultimately you have to test it. So আপনি আসলে কি করবেন এখন? ওফ, ঘুম এসে স্যার যাচ্ছে তোমার। আপনারা কথা না স্যার বললে কিন্তু, ফার্স্টে আপনারা কথা না বললে কিন্তু আমি ঘুমায় যাবো। স্যার ফার্স্টে তো মানে স্টেপ বাই স্টেপ আগাবো, যেভাবে ফার্স্টে হচ্ছে ডিজাইনের পরে তারপর হচ্ছে ডেভেলপ যেভাবে করতে হয়, দেন হচ্ছে লাস্টে টেস্ট, সেভাবে মানে স্টেপ বাই স্টেপ আগাবো। লাস্টে টেস্ট করবেন, আগে টেস্ট করবেন না? আম, মানে ডেভেলপের সাথে সাথেই টেস্টটা স্টার্ট করব। ও, তাহলে কনস্ট্রাকটিভ কোন অ্যাক্টিভিটি করবেন না? জি স্যার, ওটা তো করাই লাগবে।
তাহলে সফটওয়্যার তৈরি হওয়ার পরে আপনি টেস্ট করবেন বলছেন তো? তার মানে আমরা যে শিখলাম সফটওয়্যার থ্রু আউট দ্য লাইফ সাইকেল, মানে প্রথম থেকেই টেস্ট করা উচিত, ম্যান্ডেটরি যদি আমার ইয়ে করতে হয় আসলে কোয়ালিটি। স্মল মডিউলার আকারে কি টেস্ট করা পসিবল? মানে আসলে আমি একটা ছোট জিনিস, একটা বড় একটা জিনিস ডেভেলপ করতে গেলে তো আমি পার্ট বাই পার্ট ডেভেলপ করবো। ছোট্ট একটা জিনিস ডেভেলপ হয়ে গেল, আমি ওটা দেখলাম ওটা স্টেবল কিনা, দেন যখন আরেকটা মডিউল ডেভেলপ করবো ওটা চেক করে মার্চ করার সময় চেক করলাম। কোনো সমস্যা নাই, যা খুশি তাই করা যাবে, কিন্তু আপনি একলা। হ্যাঁ একলাই, মানে আমি একটা জিনিস অল্প একটু জিনিস ডেভেলপ করলাম, ডেভেলপ করার পরে আমি এটা চেক করে দেখলাম ঠিক আছে কিনা, ওকে ঠিক আছে, তখন আমি হচ্ছে পরের মডিউলে চলে যাবো। এভাবে আমি ডেভেলপ করতেছি, ওই বাট তো সিকোয়েন্স হয়ে যাচ্ছে। আপনি বলছেন স্প্রিন্ট। হ্যাঁ স্প্রিন্ট ওয়াইজ আর কি, বাট নিজেই করবো বাট স্মল চাঙ্ক আকারে। হ্যাঁ, আপনি আসলে করার সময় যে জিনিসটা ফেস করবেন সেই জিনিসটা আসলে কিভাবে সলভ করবেন, সেটা হচ্ছে যে আপনার তো সব কাজের ফ্যাসিনেশন নাই, তাই না? জি, আমাকে লার্ন করতে হবে নিজেকে, যখন ধাক্কা হ্যাঁ, খাবো তখন শিখবো। আপনি হয়তো ভালো ডিজাইনার না, জি বাট আপনি এখন ডিজাইন করার সময় আপনার মাথার মধ্যে চলে আসবে এটারে ভাবে করলে কোড করব কি করে জানো, হ্যাঁ, কোড দিয়ে সমস্যার সমাধান করতে চাবেন সবসময়। এই জন্য যেটা হয় সেটা হলো আপনি যখন যে রোল প্লে করতে হবে সেই রোলে যখন করবেন, যে সময় আপনি ডিজাইনার, তখন ইউ হ্যাভ টু ফরগেট দ্যাট ইউ হ্যাড আদার রোলস। এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনাকে ভুলে যাওয়া, কারণ এইভাবেই এমনভাবে আপনাকে করতে হবে যাতে করে যখন আপনি এই কাজটা করবেন টেস্টিং, তখন আপনার এটাকে চিন্তাও করার দরকার নাই যেটা কে বানাইছিল। বুঝতে পারলাম? যখন আপনি প্রোগ্রামিং করছেন তখন আপনি অ্যানালিস্টের দোষ ধরা শুরু করেন, কারণ অ্যানালিস্ট তো আপনি নিজেই। তো বিষয়টা হচ্ছে যে মাইন্ডসেটকে সুইচ করা, এই যে অ্যাকশনটা হচ্ছে মাইন্ডসেটকে যেন আমি সুইচ করতে পারি। হ্যাঁ, যখন আমি ডিজাইনার তখন ডিজাইনার থিঙ্কিং আমাকে কথাবার্তা বলতে হবে। ওই সময় আমি ইয়ে করতে পারবো না যে ও যখন ওই রোলটা প্লে করছি তখন তো আমি ছিলাম, বা ওই রোলটা যখন আমি প্লে করব তখন আসলে কিভাবে করা উচিত, এখন আপনি ভাবতে গিয়ে এই ভাবনার ভিতরে এই কাজটাও ঠিক মতো হবে না। সো ইম্পর্টেন্ট হচ্ছে ইউ হ্যাভ টু সুইচ ইউর মাইন্ড ফ্রম ওয়ান রোল টু অ্যানাদার রোল। হ্যাঁ, এভাবে যেন আপনি সরাইতে পারেন মনোযোগ দিয়ে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন জিনিসটা কঠিন, আসলে সহজ না। এখানে যেটা বলছে দেখেন, ডিফারেন্স ইন গোল অ্যান্ড রোল মডেল মাস্ট বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। তার মানে আপনার গোল এবং রোল মডেল দুটো আলাদা, কিন্তু বলছে যে ইট ইজ ডিফিকাল্ট বাট পসিবল। কেন পসিবল? পসিবল এই জন্য, আপনারা ইয়ে দেখছেন, নাটকে দেখছেন যে ডুয়েল রোল প্লে করে নাটকে বা সিনেমায়, জি স্যার। এটা আসলে কঠিন। যেমন ওই যে মোশাররফ করিমের কি যেন তিনজন আছে না, বাপ আর দুই ছেলে, জমজ। চমক জমজ। 14 পর্যন্ত হ্যাঁ। আসছে তো স্যার। তো যাই হোক, আমি কন্টেন্ট বলতে চাচ্ছি না, বাট একটা লোক তিনটা সাইকোলজি নিয়ে সে অভিনয় করে যাচ্ছে। যখন সে বাপের মতো মানসিকতা তৈরি করতে হয়, আপনাকে ইউ হ্যাভ টু ওন দ্য ক্যারেক্টার, আপনি মিশে যেতে হবে আপনার ক্যারেক্টারের সাথে। তো একটা টোটাল ইয়ের ভিতরে, আপনার কাজের ভিতরে আমার যদি একটা রোল থাকতো তাহলে আমি ওইটা নিয়েই আমি প্যাশনেট হতাম, ওইটা নিয়ে হচ্ছে আমার মাইন্ডসেট তৈরি করে আমি ওর মতো করে আচরণ করতাম। কিন্তু যখন ওই সুযোগটা নাই, আমাকে কিন্তু বারবার সুইচিং করতে হচ্ছে, কারণ হচ্ছে যে আমি হচ্ছে বাপ, আমি হচ্ছে বড় ছেলে, আমি ছোট ছেলে। তা সমস্যা হচ্ছে যে যখন একই সাথে একটা লোক
তিনটা মেন্টাল স্টেটে থাকে সব সময়। একটা হচ্ছে যে আমার যখন বাপের মতো আচরণ করছি, ছেলে যখন ছেলের মতো আচরণ করছি, কিন্তু যখন মুখামুখি হয়ে যাচ্ছে বাপ আর ছেলের, তখন তো সেটা মিলানো আসলে কঠিন কাজ। তো বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা কঠিন হলেও আমার পসিবল, তাই বলছেন। কিন্তু এটার জন্য আমার দরকার হচ্ছে আদার্স, যদি আমার এরকম হয় যে আমার এরকম ভাবে না করে আমি যদি আলাদাভাবেই করতে চাই, আলাদা আলাদা মাইন্ডসেট, আলাদা আলাদা লোক, তাহলে আদার সলিউশনস, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট টেস্টার্স দরকার। ইন্ডিপেন্ডেন্ট টেস্টার, তাদের মেন্টালিটি থিঙ্কিং টেস্টিং নিয়ে থাকবে, ডেভেলপার বা ডিজাইনের জন্য না। সেটা হলো বেস্ট সলিউশন। এখন আমরা দেখি তাহলে ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং, আমরা ইয়েতে চলে যাই। চারটা ইন্ডিপেন্ডেন্স আছে, চারটা ইন্ডিপেন্ডেন্সের মধ্যে এই যে 4 ধরনের ইন্ডিপেন্ডেন্স আছে। এই ডায়াগ্রামের ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে যেটা হচ্ছে কম ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে টোটাল 100% ইন্ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে টেস্টার আর সফটওয়্যার কি বলে ডেভেলপার টোটালি ডিফারেন্ট, একেবারে 100% আলাদা। বাট তার মানে কি টোটালি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু একদম ছোট বারটা বলছে ও কম ইন্ডিপেন্ডেন্ট। প্রথমটা 1 নম্বরটা যেটা বলছে সেটাকে বলা হয় ডেভেলপার টেস্ট। এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট বলতে আসলে ইন্ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে টোটালি ডিপেন্ডেন্ট। 1 নম্বরটা হচ্ছে টোটালি ডিপেন্ডেন্ট। কেন টোটালি ডিপেন্ডেন্ট? ডেভেলপার যদি টেস্টার হয় একই লোক, তাহলে ইন্ডিপেন্ডেন্সি থাকলো না, টেস্টার নাই, ডেভেলপার আর টেস্টার একই জিনিস, যে ডেভেলপার সেই টেস্ট করবে। তাহলে কি হবে? দ্য ডেভেলপার উইল নেভার এক্সামিন হিজ ক্রিয়েশন। ডেভেলপার কখনোই নিজের ক্রিয়েশনের ভুল ধরে না। ধরেন নাকি আপনারা? বানিয়ে বলেন যে এটা ভুল। ধরা পড়লেও স্যার চুপ করে ফিক্স করে দিয়ে দিব। আল্লাহ। তো প্রথমটা হচ্ছে ডেভেলপার টেস্ট বলা হয়, জন্য মানে যে ডেভেলপার সেই টেস্টার। এটা হচ্ছে 0 লেভেল ইন্ডিপেন্ডেন্স, এবং এটা নিজের ভুল নিজে ধরা যায় না। এই জন্য বলে যে মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছে যে মানুষ নিজের দোষ ত্রুটি নিজের চোখ দিয়ে দেখতে পায় না। কারণ ইভেন মানুষ না নিজের চোখকেই দেখতে পায় না, নিজের চোখটা দেখতে হলেও আয়না লাগে। যা দিয়ে মানুষ দেখে সেটাই হচ্ছে পুরো অ্যাবিলিটি নাই আসলে মানুষের। Extra cost result of orientation other person on the test objects. এটা যেহেতু ডেভেলপার নিজেই টেস্টার, তাহলে ওরিয়েন্টেশনের জন্য পয়সা খরচ হচ্ছে না। কারণ হচ্ছে আমি যদি আলাদা করে ইয়ে নিতাম, কি বলে আরে যদি আমি আলাদা করে টেস্টার নিতাম, তাহলে তাকে ওরিয়েন্ট করা টেস্ট অবজেক্টের সাথে এটা একটা কাজ হতো, সেটা লাগছে না। তার মানে হচ্ছে কিছু কষ্ট কমলো যদি আমি ডেভেলপার টেস্টে যাই। হিউম্যান বিং tend to overlook their own faults. হিউম্যান বিং সাধারণত নিজের ভুল ওভারলুক করার চেষ্টা করে। The developer run the risk of not recognizing even self-evident defect. তাহলে হিউম্যান কি পারে? হিউম্যান আসলে নিজের ভুল ধরতে পারে না। মূল কথা হচ্ছে error made because the misinterpretation of the requirements will remain undetected. কেন? আমি যদি ডেভেলপার হই, আমি যদি টেস্টার হই,
কি হবে? তাহলে মিস ইন্টারপ্রিটেশন যদি হয়ে যায় একবার, তাহলে আপনার তো আলাদা টেস্ট আর নাই। তো তার মানে টোটাল ডিফেক্টটা নিয়েই আপনি সত্য মনে করে বানাই দিলেন। বুঝতে পারছেন? জি স্যার। তো আপনার এখানে মিস ইন্টারপ্রিটেশন একবার হওয়া মানে হচ্ছে শেষ। আচ্ছা, আমরা এবার দেখি সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স। সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স কি? একটু সরাইছে, ডেভেলপার না, এখন টেস্টারও আলাদা আছে আমার। বাট তার মানে টেস্টারদের আর কি বলে টিমস অফ ডেভেলপার্স একটা কতটুকু আলাদাভাবে টেস্টার নাই, বাট টিমস অফ ডেভেলপার্স দিয়েছে, মানে যে টেস্টার বাট সে নিজেই ডেভেলপার, কিন্তু ফুললি টেস্টার না, কেউই মানে পার্শিয়ালি টেস্টার আবার পার্শিয়ালি হচ্ছে ডেভেলপার, একই ব্যক্তি। বাট এখানে একটা কালচার করেছে, সেটা হচ্ছে যে একজনের কোড আরেকজন টেস্ট করবে, আরেকজন ডেভেলপার। আচ্ছা, তাহলে জিনিসটা কি হবে যদি আমার এরকম হয় যে ডেভেলপার টিম আছে, সো আমিও ডেভেলপার, আপনিও ডেভেলপার, আমার তৈরি করা কোড আপনি টেস্ট করবেন, আপনার তৈরি করাটা আমি করব টেস্ট। তাহলে যে জিনিসটা হবে, ডেভেলপারস স্পিক দ্য সেম ল্যাঙ্গুয়েজ। টেস্টিং এর মাইন্ডসেট তো নাই, ডেভেলপাররা নিজেদের মতো করেই টেস্ট করবে, আর ডেভেলপাররা অলওয়েজ পজিটিভ টেস্টার। কস্ট অফ ওরিয়েন্টেশন ইন দিস টেস্ট অবজেক্টস আর কেপ্ট মডারেট, মানে এখানে আসলে আরেকজনকে বোঝাতে গিয়ে খুব পেরেশানি হওয়া লাগে না। সিমিলার অ্যাটিটিউড, সিমিলার অবজেক্টস, সো এটার জন্য আবার আলাদা করে ওরিয়েন্টেশন করা লাগছে না, অত কস্ট ইনভলভ না, অল্প লাগছে। অনেক সময় দেখা যায় যে ডেভেলপার আর একটা ডেভেলপারকে বললাম আমাকে টেস্টিংটা একটু বুঝাই দাও, তো সে বোঝাতে গিয়ে ডিটেল কাজ করে ফেলেছে। এরপর হচ্ছে ডেঞ্জার অফ জেনারেশন অফ কনফ্লিক্টস অ্যামং ডেভেলপিং টিমস। মনে করেন যে একজন ডেভেলপার আর একজনের ডিফেক্ট রিপোর্ট করছে, এই করার সাথে সাথে যে জিনিসটা হবে সেটা হলো যে আমি যদি আপনার ভুল ধরি, আপনার ভিতরে ভিতরে রাগ হবে, আমিও সাইজ করব। তো প্রথম দিকে আপাত দৃষ্টিতে ভালো মনে হতে পারে যে ভালো তো সবাই সবাইটা টেস্ট করছে, কাউকে ছাড় দিচ্ছে না, কিন্তু একটা পর্যায়ে থাকবে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট এইদিকে চলে যাবে যে ও তো আকাশে উঠছে, আমিও আকাশে, কিন্তু যখনই তা আমার কাছে দরকার হবে তার, আমি তাকে হেল্প করব না, তুই আমার ভুল ধরছিস, আমিও দেখে নেব। তার মানে ভুল ধরার যে সাইকোলজিটা আমার তৈরি হলো, সেই সাইকোলজি থেকে আমি হেল্পের সহযোগিতার হাতটা ছোট করে দিলাম, তাকে আমি শিখাবো না আর, কারণ সে আমার ভুল ধরছে, তারপর রাগ আছে আমার। তো এই ধরনের একটা কনফ্লিক্ট জেনারেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি ডেভেলপারসরা যদি টেস্টার হতে যায়। মিংলিং ডেভেলপমেন্ট এন্ড টেস্ট অ্যাক্টিভিটি, একবার আমি ডেভেলপার, একবার আমি টেস্টার, বা একবার ডেভেলপার আমি একবার টেস্টার, হ্যাঁ, এরকম যদি বারবার সুইচ করতে হয় মাইন্ডসেটটাকে, তাহলে এটা বলছে ফ্রিকোয়েন্ট সুইচিং অফ দ্য ওয়েজ অফ থিঙ্কিং মেক্স ডিফিকাল্ট টু কন্ট্রোল প্রজেক্ট, কি বলে, প্রজেক্ট বাজেট। হচ্ছে মেক ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য প্রজেক্ট বাজেট, কারণ হচ্ছে একজন আরেকজনকে অসহযোগী আন্দোলন করবে, যার ফলে আপনার বিষয়টাকে ইয়ে হবে না,
এটা ডিফিকাল্ট হয়ে যাবে কন্ট্রোল করা বাজেটের। তাহলে মূল জিনিসটা কি? মূল জিনিসটা হচ্ছে যদি আমি ডেভেলপার টেস্টে যেতে চাই তাহলে অবশ্যই আমাকে মিংলিং করতে হবে। একজনের মাইন্ডসেট যখন আমি কাজ করব ডেভেলপমেন্টে তখন ডেভেলপমেন্ট মাইন্ডসেট করতে হবে, আবার যখন টেস্টিং করব টেস্টিং মাইন্ডসেট করা লাগে। সো এটা আসলে টাফ। আমি কি এন্ড বাটনে চাপ দিয়ে দিছি? ডেভেলপার টেস্ট গেল, এরপরে হচ্ছে টিমস অফ ডেভেলপার গেল, তারপরে নাও টেস্ট অর্গানাইজেশনে আমার থাকবে, টেস্ট টিম আলাদা। তার মানে এখন আরেকটি ইন্ডিপেন্ডেন্স বাড়লো। টেস্টিং আলাদা, ডেভেলপমেন্ট টিম আলাদা, বাট একই জায়গায় বসে, একই বিল্ডিং এ বসে, একই অফিসে, একই প্রেমিসেসে। তাহলে ক্রিয়েটিং টেস্ট টিম, কনভার্টিং ডিফারেন্ট প্রজেক্ট এরিয়াস এনহ্যান্স দ্য কোয়ালিটি অফ টেস্টিং। সো তাহলে এই জিনিসটা আমরা চিন্তা করি, তাই না? একটা টেস্টিং টিম থাকবে আলাদা, এবং কি করবে সে? ডেভেলপমেন্ট টিম আর টেস্টিং টিম আলাদা থাকবে। সো এরকম একটা জায়গায় যে জিনিসটা হয় সেটা হলো যে ওই যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা সব থেকে বেশি কাজ করবে। আপনার ওই যে কি বলে ভুল ধরা, পার্সোনাল অ্যাট্রিবিউটের প্র্যাকটিস আসলে এখানে হবে সবকিছু, যেটা হলো টিমস অফ টেস্ট টিমস যদি আলাদা থাকে। তাহলে কনফ্লিক্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এখানে, যদি আমি এই লেভেলে যাই। সরি, আমি এখান থেকে আচ্ছা, এরপরে কি করবে? লাস্ট ইন্ডিপেন্ডেন্স আউটসোর্সিং টেস্ট। আপনি কার জন্য টেস্ট করছেন সেখানে ডেভেলপার কে আপনার চেনারই দরকার নাই। তাহলে এখানে কোনো কনফ্লিকশন নাই, কিছু নাই, কিন্তু এফোর্ট বেশি দেওয়া লাগবে। একটা কি বলে এফোর্ট যেমন বেশি দেওয়া লাগবে হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে। যেমন আমি একটা রিকোয়ারমেন্ট বলছি, এটা হচ্ছে কি বলে যে এটা ডেভেলপারটা ধরেন আমেরিকা আছে আর টেস্টার আছে বাংলাদেশে। সো ডেভেলপার থেকে টেস্টারের কোনো দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নাই। তো সেই ক্ষেত্রে আমার মাইন্ডসেটের যেমন দরকার নাই, কিন্তু কমিউনিকেশনটা দরকার খুব বেশি। সেটা হলো টাইমলি করতে পারা কাজ। তারপরে হচ্ছে আপনার ডকুমেন্টেশনটা এমন ভাবে করতে হবে যাতে করে ওই দিকের টেস্টাররা যেন উইদাউট এনি কোয়েশ্চেন, উইদাউট এনি মিটিং যেন বুঝতে পারে যে আসলে প্রবলেমটা কোথায়, সেভাবে সে ফিক্স আপ করবে। বাট এখানে কিছু এক্সেলেন্সিতে যাওয়া যায়, সেটা হচ্ছে যেহেতু আমার কাছে কোনো কনফ্লিকশন নাই, অন্য কোনো রাস্তায় বা অন্য কোনো ভাবে আমাদের কাজের ইনভলভমেন্টটা অতটা নাই, সো আমরা এক্সেলেন্সিতে পৌঁছানোর জন্য যা করা দরকার তাই করতে হবে। লার্নিং কার্ভ ব্রিং হাই কস্ট। সাধারণত ওই টেস্টের অবজেক্টটাকে শেখানোর জন্য আপনাকে অ্যাটলিস্ট বারবার যাদের সফটওয়্যার তাদের তারা এটাকে করার জন্য আপনাকে অনেক ডকুমেন্টেশন পড়তে হবে, অনেক ডকুমেন্টেশন লিখতে হবে বসে বসে, স্পেসিফাই করে দেওয়ার জন্য। এই জন্য হচ্ছে এই লার্নিং কার্ভটা একটু হাই। কারণ আমরা লেখাপড়ার মধ্যে যেগুলো হয় সেটা হলো
যদি আমি খুব বেশি কাউকে বোঝাতে যাই, স্টেপ বাই স্টেপ বলে না বললে দেখা যাবে যে ফোন করে বলবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এক সময় রাত আর এক সময় দিন আমরা কাজ করছি, আর আমাদের কোনো সুযোগ নাই আসলে কারো কথা শুনে তারপরে কাজ করা, রাদার দেন পড়েই কাজ করতে পারি আমরা। তো এক্সেলেন্সিতে পৌঁছালে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে ডিজাইনিং টেস্ট কেস অটোমেটিক্যালি, টেস্ট কেস অটোমেটিক্যালি ডিজাইন হয়ে যাবে। আপনি এক্সেলেন্সি বুঝতে পারছেন কেমন হতে পারে? তারা যেন টেস্টিংটা এমন ভাবে করতে পারবে, এমন প্র্যাকটিস করতে পারবে যাতে করে অটোমেশন করা যায়, টেস্টিং অটোমেশন। ইভেন রিকোয়ারমেন্টস থেকে যেন টেস্ট কেস অটোমেটিক যেন তৈরি হয়ে যায় টেস্ট কেস গুলা। সো অটোমেটিক্যালি আমরা ডিজাইন যখন বলি তখন এই যে কম্পিউটার এইডেড জেনারেশন অফ টেস্ট কেস, for example based on the formal specification. Now difficulties, unable to understand each other. যদি আমার ডেভেলপারটা অনেক দূরে থাকে টেস্টারের কাছ থেকে, তাহলে একজন আরেকজনটা বোঝা খুব কঠিন। Especially the stress situation, discovering errors that কি করবে, স্পেশালি কোনো স্ট্রেস সিচুয়েশনে যখন কোনো এরর যখন ডিসকভার হয় তখন একজন আরেকজনের কাছে দোষারোপ করা শুরু করবে এবং কনফ্লিক্ট অ্যারাইজ করে। তো এই কনফ্লিক্টটা অ্যারাইজ করা থেকে যদি আমার ঠিক করতে চাই, এটাকে মানে এই কনফ্লিক্টটা দূর করতে চাই, তাহলে আমার কি করা উচিত? দ্য ওয়ে অফ ডকুমেন্ট ডিফেক্টস and the way of the object is described will decide how the situation will develop, and person should not be criticized. মানে আমাদের উদ্দেশ্য না যে পার্সনকে ক্রিটিসাইজ করা, আমার উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করা। তারপরে বলছে ডিফেক্ট ডেসক্রিপশনস should help the developers find the errors. ডিফেক্ট ডেসক্রিপশন এমন ভাবে লিখতে হবে যাতে করে এররটা খুঁজে রিপ্রোডিউস করা যায়। কমন অবজেক্টিভ মাস্ট অলওয়েজ বি দ্য মেইন ইস্যু। তার মানে আমাদের কনফ্লিক্টটা দূর করার জন্য এটা আর একটা ওষুধ, যাতে করে কনফ্লিক্টটা দূর হয়ে যায়। কিরকম? আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনারও যা আমারও তাই। কমিউনিকেশন বিটুইন টেস্টার এন্ড ডেভেলপার মিসিং ইনসাফিসিয়েন্ট। কারণ যদি আমি দূরে থাকি তাহলে এইগুলা ডেভেলপারের সাথে ইনসাফিসিয়েন্ট কমিউনিকেশন হয়। কারণ কমিউনিকেশন করতে গিয়ে দেখা যায় যে দুইটা জিওগ্রাফিক্যাল লোকেশনে টাইম ডিফারেন্স অনেক বেশি হয়ে যাচ্ছে, রাত দিনের ব্যাপার হয়ে যাচ্ছে। সো দিস ক্যান মেক ইম্পসিবল টু ওয়ার্ক টুগেদার। টেস্টার সিন অ্যাজ অনলি মেসেঞ্জার অফ ব্যাড নিউজ। তখন আর টেস্টাররা কোনো কিছু মেল করা মানে হচ্ছে আতঙ্কে থাকবে ব্যাড নিউজ দেওয়ার জন্য, ব্যাড নিউজ আসতেছে মনে হয়। সো ইম্পর্টেন্ট হচ্ছে ইমপ্রুভমেন্টটা করবো কি করে এই ডিফিকাল্ট সিচুয়েশনকে। ট্রাই টু সি ইয়োর সেলফ ইন দ্য আদার্স পজিশনস রোল। আপনি যদি টেস্টার না হয়ে যদি ডেভেলপার হতেন তাহলে নিজেকে বসান যে যেভাবে আপনি অ্যাক্ট করছেন ওই জায়গা থেকে যদি ওইভাবে করতো তাহলে আপনার কেমন লাগতো। A solid test requires appropriate distance of the test object. এটা appropriate distance বলছে, ক্লোজার না ফারেস্ট না। তাহলে একটা appropriate discussion দরকার, যেখানে একটা সম্মানজনক দূরত্ব বজায় রেখে কাজ করবে কিন্তু বেশি দূর না।
মঙ্গল গ্রহে বসে কাজ করবে আর একজন পৃথিবীতে কাজ করবে, এরকম যেন না হয়। To large, কি বলে, too large a distance between the test object of the test and the development team will lead to more effort and time for testing. তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ। যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে দেন ইউ ক্যান আস্ক। স্যার আপনি মনে হয় বলছিলেন টোটাল কয়টা চ্যাপ্টার হবে? 6টা। ও আচ্ছা আচ্ছা এর একটা চ্যাপ্টার হলো, এখন আমরা এটার উপর একটা পরীক্ষা নিয়ে নিই না? স্যার এখন হ্যাঁ। না স্যার, একটু প্রিপারেশনের প্রয়োজন আছে তো। কুইজ মানে কি? কুইজ মানে জানেন? না, কুইজ টেস্টও এখন বলে দেয় যে এই অমুক তারিখে কুইজ টেস্ট হবে। হ্যাঁ, কিন্তু কুইজ শব্দের অর্থ কি? কুইজ মানে তো হচ্ছে ধাঁধা। কুইজ মানে ধাঁধা না, পাজল মানে ধাঁধা। ও আচ্ছা, কুইজ মানে হচ্ছে আচমকা। ও আচ্ছা, সাডেনলি। হ্যাঁ, সাডেন টেস্ট। স্যার আমাদের টোটাল ক্লাস কয়টা স্যার? 14টা? ক্লাস হচ্ছে 40 আওয়ার্স। 40 আওয়ার্সে হয়, আমি 14টা নিই যাতে 42 আওয়ার্স হয়। ও আচ্ছা। স্যার আজকে আমরা এ পর্যন্ত যা শুনলাম, হ্যাঁ, তাতে বিষয়টা খুব ভালো একেবারে ক্লিয়ার হলো না। একটু সংক্ষেপে যদি আর একটু বলতেন। কোনটা? আজকে এই যে আমরা মানে এই সাইকোলজি অফ টেস্টিং এর সাইকোলজি আজকের যে পার্টটা ছিল স্যার, সেটা তো ওই যে ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্স টেস্ট টু ডিজাইন টু ডেভেলপ টু টেস্ট, একজনের 3 মানে পার্টের। বিষয়টা আমি বলি আপনাকে, যদি আপনাকে একজনকে 3 কাজটা করতে দেওয়া হয় তাহলে 3 কাজের মাইন্ডসেট আলাদা। প্রথম কাজটা হচ্ছে ডিজাইন যখন করছেন তখন হলো আপনি কাস্টমারের সাথে কথা বলছেন, বিজনেস ডোমেন নিয়ে কথা বলছেন, তখন ওটা নিয়ে আপনি ডিজাইন করছেন। ওই সময় যদি আপনার মাথায় পেন থাকে যে আমি এটা কি করে বানাবো, কোন ল্যাঙ্গুয়েজে বানাবো, এই কাজটা করা যাবে না। এই কাজটা করলে আপনি ভালো ডিজাইন করতে পারবেন না, আপনাকে বাধা দেবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আপনি এখন ক্লাস করছেন টেস্টিং এর, এই সময় যদি আপনার মাথায় যদি চলে আসে আর একটা ওই কাজটা পেন্ডিং আছে, ওটা কি করা যায়, আপনি এইভাবে চিন্তা করে যে মানে সমস্যাটা হচ্ছে, না পাচ্ছেন এই ক্লাসটা করতে, না পাচ্ছেন ওখানে যেতে। সো বুদ্ধিমানের কাজ হচ্ছে যখন যা করবেন সেটাকে 100% ধরে করেন। তো তার মানে যখন আমি ডিজাইনার তখন আমার ফরগেট অ্যাবাউট দ্যাট ইউ আর টেস্টার, ইভেন ইউ আর ডেভেলপার, এটা ভুলে যান আপনি। সেটা হচ্ছে এই জন্য বলছে যে আপনার ডিজাইন মিশন আর ডেভেলপমেন্ট মিশন আর টেস্টিং মিশন টোটালি আলাদা মিশন, মাইন্ড সেটই আলাদা টোটাল। কিন্তু আমাদের কাজ করতে হবে। যদি কাজ করতে হয় তাহলে আমি যেন মাইন্ডসেটটাকে আমার যেন ওইরকম একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিতে পারি যাতে কাজ করা যায়। কিন্তু আমাদের আলাদা অপশন আছে। কি অপশন? ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং। যে না, একটা সব কাজ একজনকে দিয়ে আমরা করানো না, আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি করা যেতে পারে। কেমন? সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স বুঝতে হবে যে প্রথমে জিরো ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে টেস্টার আর ডেভেলপার, টেস্টারই নাই একটা অর্গানাইজেশনে, কোনো টেস্টার নাই। বুঝতে পারলাম? কোনো আমার টেস্টারই নাই, যে ডেভেলপার সেই টেস্টার। তো কি হবে? ডেভেলপার কোনোদিন নিজের ভুল নিজে ধরতে পারে? হুম, ডেভেলপার নিজের ভুল ধরতে পারে না। এই জন্য ডেভেলপার টেস্টিং এ যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে যে যেহেতু নিজের ভুল নিজে ধরা যায় না, এই জন্য অনেক কিছু ওভারলুক হয়ে যাবে। দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্স বলছে
যে ডেভেলপার টিম থাকবে কিন্তু টেস্টিং এর কেউ না। ডেভেলপার থাকবে কি, একজন ডেভেলপার যা কাজ করে দেবে, আমি আর একটা কাজ করে দিলাম, আমরা এক্সচেঞ্জ করে নিলাম, তুমি আমারটাকে টেস্ট করো, তোমার টাকা আমি টেস্ট করি। খুব ভালো, প্রথম দিকে মনে হচ্ছে খুব উদার কথাবার্তা না, কিন্তু শুরু হবে হচ্ছে অ্যাকশনে। কিরকম, আমি একটা ডিফেক্ট রিপোর্ট করলাম, কি কি ডিফেক্ট রিপোর্ট করলাম, একটা আমি যেটা টেস্ট করছিলাম, কার কার কাজ, আপনার কাজ। এখন এই যে ডিফেক্ট রিপোর্ট করাতে আপনার আগে পার্টনারটা গেল খেপে, খাপার অধিকারও আছে, সুযোগও আছে। হ্যাঁ, তাহলে কি হলো, ওদের ইন্ডিপেন্ডেন্সের মধ্যে ডেভেলপার, একজন ডেভেলপার আর একজন ডেভেলপার ভুল ধরলে তখন একটা বিষের মতো অর্গানাইজেশন তৈরি হয়। তখন একজন ডেভেলপার আর একজন ডেভেলপারকে বিশ্বাস করতে চায় না, একজন ডেভেলপার আর একজনকে কনফ্লিক্ট করতে থাকে সবসময়, রেগে যায়। যত ভালো বন্ধু হোক না, আপনার ভুল ধরা মানে হচ্ছে যাবে রেগে। থার্ড ইন্ডিপেন্ডেন্স বলছে যে টেস্টিং টিম আলাদা থাকবে, ডেভেলপমেন্ট টিম আলাদা থাকবে। এটা হলো আমাদের ডেভেলপার টেস্টিং। এরপর আসছে টেস্টিং টিম থাকবে আলাদা, টেস্টিং টিম তারপর এক প্রেমিসেসে। তাহলে আমাদের যত ধরনের সাইকোলজি পড়লাম সেই সাইকোলজিটা তখন দরকার, ওই সময় যখন টেস্টিং টিম আলাদা। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে মানে টেস্টাররা যখন কোনো ভুল ধরে তখন ওই পার্সোনাল অ্যাটাক বা ওগুলো ঠিকই আছে, ওগুলো হতে থাকবে, হ্যাঁ, ওইটাকে আমাকে কনসিডার করতে হবে। কিন্তু কিন্তু হবে না, কি বলে, এই কনফ্লিক্ট দূর করার জন্য আমাকে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট করা লাগবে। আবার আরেকটা আছে, কি বলে, আমার টেস্ট আইটেমটা কিন্তু আমাদের কাছেই আছে, এক বিল্ডিং এ, মানে যারা বানিয়েছে তারা কিন্তু আমাদের কাছে। সো আমরা ইচ্ছা করলে প্রশ্ন করতে পারি সহজেই, বা আলোচনা টেবিলে বসতে পারি তাদের সাথে। কিন্তু যখন আমি বলি আউটসোর্সিং টেস্টিং সর্বোচ্চ লেভেলে, সেখানে টেস্টিং টিম বা কি বলে, টেস্টিং টিমটা টোটালি ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশন আছে, তখন কি হবে, তখন হবে একজনের সাথে আরেকজনের দেখাও হয় না। আপনার মেল পাওয়া মানেই ডেভেলপার মনে করে যে এদের মেসেজ আসা মানে হচ্ছে খালি নেগেটিভ কথা ছাড়া পজিটিভ কিছু আসে না। কিন্তু কারোর সাথে কারো কনফ্লিক্ট হয় না, কারণ কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই। সো এই জিনিসগুলা টোটালি ইন্ডিপেন্ডেন্ট। যদি আমি আউটসোর্সিং টেস্টিং এ যাই তাহলে একটা সুবিধা আছে, আমার তর্ক বিতর্ক হচ্ছে না কারোর সাথে, আমি বেশি সময়ও পাচ্ছি। আবার এক্সেলেন্ট একটা সিস্টেম বানাতে চাই, যে সিস্টেমের ভিতরে যে অনেক বেশি এফোর্ট দেওয়ার প্রয়োজন হতে পারে, মানে যেখানে টেস্টিং এর সেই জায়গাগুলা খালি আছে। আর থার্ড ইন্ডিপেন্ডেন্সে ওই কেওয়াস থামানোটাও একটা বড় কাজ হয়ে দাঁড়ায়। একজন ডেভেলপার আর একজন টেস্টারকে দেখতে পারে না, ওইটা ম্যানেজ করবেন কিভাবে, ওইটার জন্য আমাকে আর বেশি খরচ দিতে হয়, তাই না? এই হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, টেস্টিং ইন্ডিপেন্ডেন্স বলা হয়। শাহিনুল ইসলাম। জি স্যার। ওকে, তাহলে আমরা একটা এক্সাম নিয়ে নেবো নাকি সামনের দিন নেব? সামনের দিনে নিয়ে নেন। স্যার কালকে দেই স্যার। মানে আমি কালকে দিয়ে দেব, আপনারা পরীক্ষা দিয়ে পরশুদিন, সরি কালকে আমরা দিয়ে দেব। ও তাহলে আজকে দিয়ে রাখবো, আপনি কালকের মধ্যে করবেন ক্লাসের আগে। বুঝতে পারছেন? স্যার তাহলে মানে প্রশ্ন ফাঁস হলো না নাকি, বুঝলাম না। প্রশ্ন তো ফাঁস করা প্রশ্ন দিয়েই তো আমরা করি, এটা তো প্র্যাকটিস। এখন মনে করেন যে এখানে যদি আপনি ফোর্জারি করতে চান তো করেন, আপনার আত্মতৃপ্তি হোক যে আমি বেশি নাম্বার পাইলাম, এরপর কি হবে, এই নাম্বার আর কে গুনবে আপনার?
এনিওয়ে ঠিক আছে একটা স্যার। লেভেল আছে, একটা কাজ আছে, সেটা হচ্ছে ওই যে কি যেন সততার একটাই আছে না, স্কুলে থাকে সততা বক্স না সততা মনে হয় একটা। হ্যাঁ ওইটা হচ্ছে ওই মানে দোকান আছে কি প্রতিটা প্রতিষ্ঠানে, অনেক প্রতিষ্ঠানে আছে যে সততা হ্যাঁ শপিং টাইপের, যে হ্যাঁ, যে টাকা দিয়ে নেয় এই যে যত টাকার জিনিস নেয় ওখানে টাকা রেখে যায় নিজেই। টাকা রেখে চলে যায়। আবার ওই ওই স্কুলে, একটা স্কুলে দেখলাম যে পরীক্ষার হলে কোনো টিচার গার্ড দেয় না। তার মানে সততার একটা লেভেল আমাদেরও দেশে আছে, তাই না? আর আমরা চিন্তা করি খালি চুরি করা। যদি যদি আমি চুরি করি আর স্যার যদি না ধরতে পারে তাহলে তো বিশাল লাভ হয়ে গেল, তাই না? ফাইনালে পাশ করে বা ফেল করে অ্যাটলিস্ট এগুলোতে জন্য একটু পাশ করে নি বেশি করে, না? তাহলে আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাবো আজকে। জি স্যার। আমি একটা 10 মিনিটের একটা ব্রেক দিতে চাই, যাতে Sure, sir. করে আমি একটু চা কফি খেয়ে নি। ঘুম আসতেছে আমার, নাই তো। আজকে ওকে স্যার, সমস্যা নেই। ওকে, আজকে প্রায় প্রায় 7 ঘন্টা ক্লাস নিচ্ছে আমি। 7 ঘন্টার উপরে হবে আজকে ক্লাস আমার। স্যার মাথা তো এমনি খারাপ হওয়ার কথা। পরে ভোট দিতে দেবেন না, তাই তো? এই জন্য বারবার কাট হয়ে যাচ্ছে, দেখছেন না? তাহলে কালকে হচ্ছে আপনাদের পরীক্ষা, আবার ইয়েদের পরীক্ষা, কি বলে আমাদের, ও না কালকে ওদের না, বিজিআইটির পরীক্ষা হচ্ছে পরের দিন। স্যার আজকে আপনার কতজন স্টুডেন্ট ছিল ওই যে এসটিকিউবি তে? কতজন যে ছিল আমি তো ভুলে গেছি। 19 জন ওনাদের ও পোস্ট আচ্ছা, 19 জন, তাহলে 85% পাস করছে। 16 জন পাস করছে। খুব ভালো। হ্যাঁ, আমরা কি এর পাস আগে তো করতে পারবো স্যার? আমি তো আপনার যে স্টিডি জানা আসাতে, আর একটা হচ্ছে বড় ব্যাপার হলো আপনাকে অবশ্যই তাড়াতাড়ি এক্সাম দিতে হবে, দেরি করা যাবে না। এটা হচ্ছে যে ব্ল্যাক স্মিথের মতো অবস্থা, লোহা গরম থাকতে পিটায় বানাইতে হয়, ঠান্ডা হয়ে গেলে আর বাড়ি দিতে পারবেন না। স্যার আজকে যারা পরীক্ষা দিয়েছে তারা কি মানে আপনি ছাড়াও আর কেউ টিচিং দেয় তাদের? বাইরের কি প্রয়োজন আছে আমি জানি না, তবে হচ্ছে আমি আসলে দেখিও নাই। মানে সমস্যা হচ্ছে কি জানেন, এই যে আপনাদের ক্লাস নিচ্ছি না, আমি তো চেহারা চিনি না সবার। হ্যাঁ, ফিজিক্যালি তো আমি দেখি নাই। কিন্তু স্যার নাম তো জানেন। হ্যাঁ, নাম জানি, কিন্তু ধরেন পরীক্ষার রেজাল্ট আমি দেখবো, কারণ আমাকে পাঠাবে ওরা শীটটা যে কে কে আছে ওর ভিতরে। তো বেশিরভাগ আমার স্টুডেন্টই হয়, এবং দেখা গেছে যে পুরানো স্টুডেন্ট আছে, পড়েছিল, তারা এখন ডিসিশন নিচ্ছে পরীক্ষা দেবে, এরকম হয়। স্যার এখানে কি এমন কেউ থাকে যারা সেলফ স্টাডি করে পরীক্ষা দেয়? খুবই কম, দু একজন থাকে, কিন্তু তাদের ফেলের রেটটা একটু বেশি। স্যার কতদিন আগে রেজিস্ট্রেশন করতে হয় এক্সামের জন্য? 15 দিন। ও আচ্ছা, আচ্ছা এটা কি ড্যাফোডিলেই হয় পরীক্ষা নাকি? হ্যাঁ, ওই যে স্কয়ারের সামনে, স্কয়ার হোটেলের সামনে, এই হসপিটালের সামনে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নাগরে টাওয়ার। ঠিক আছে, আল্লাহ হাফেজ।
আমি কি আবার 20-এ ফেরত আসবো? ইতিমধ্যে চলে গেছে। হুম, 20-এ? আমরা কি আবার 20-এ ফেরত আসবো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, ওকে স্যার, আসসালামু আলাইকুম। অবশ্যই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। উম, উম, উম। স্যার একটা প্রশ্ন করব। হুম আহ, আচ্ছা, যদি মানে ঘটনা বা দুর্ঘটনাক্রমে আমি কোর্সটা শেষ করতে পারি, পরীক্ষার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া ভালো হবে? আপনি ওখানে দেন পরীক্ষা, ইয়েতে সুইজারল্যান্ডে। এটা ভালো মনে করতেছেন না? হ্যাঁ, অ্যাটলিস্ট সরাসরি ইয়েতে দিতে পারবেন, অনলাইনে বাসায় বসে দিতে পারবেন আপনি। উম, ঠিক আছে স্যার। খুব সম্ভবত সুইজারল্যান্ডে হবে না, কারণ সুইজারল্যান্ডে স্টুডেন্ট খুব কম। আমাকে হয়তো জার্মানি রেজিস্ট্রেশন করতে হবে, কারণ ওদের আমাদের বোর্ডই জার্মান বোর্ড, কিন্তু আমরা জার্মান বোর্ডের আন্ডারে পরীক্ষা দিই। আমাদের পরীক্ষার বোর্ড হচ্ছে জার্মান। স্যার বেলজিয়াম না হেডকোয়ার্টার না? বেলজিয়াম হেডকোয়ার্টার, কিন্তু অনেকগুলো এক্সাম বোর্ড আছে, তার ভিতরে জার্মানটাকে আমরা জার্মানের সাথে আমরা কন্ট্যাক্ট করেছি। যেমন ইন্ডিয়া বোর্ড আছে, তারপরে ইংল্যান্ড আছে, আমেরিকা আছে, ওরকম জার্মান আছে। জার্মানটার সাথে আমরা ইনভলভ আর কি। আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন। আচ্ছা, সারা দুনিয়াতে কি প্রশ্নের সেট একটাই হয় না, নাকি আলাদা? টোটালি আলাদা। আচ্ছা, তার মানে ইন্ডিয়ান বোর্ডের অধীনে যে প্রশ্ন হয় সে প্রশ্নটা জার্মান বোর্ডের থেকে আলাদা, বিষয়টা এরকম তাই না? হ্যাঁ, মানে কোয়েশ্চেন আলাদা, স্ট্যান্ডার্ড একই রকম প্রায়। কোয়েশ্চেন আপনার জার্মান বোর্ডে যারা এবার দিচ্ছে তাদের সামনের কয়দিন পরে দিলেই কোয়েশ্চেন আলাদা। কোয়েশ্চেন হচ্ছে কমন পড়া বলে কিছু নাই এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। হুম, জান্নাতুল মৌমিতা, আপনি কি ক্লাস ঠিক মতো করেন নাকি হঠাৎ হঠাৎ দেখলাম? জান্নাতুল মৌমিতা তো পরিচয় হয়নি মনে রেখে আগে। জান্নাতুল মৌমিতা, শুনছেন? উনি মেসেজ করছে। ও, ও পারি না, তার মানে রেগুলার প্রসেস, রেগুলারই পারেন না তার মানে হচ্ছে। তাহলে কি সমস্যার সমাধান কি করে হবে? অফিস থেকে 8টার পর আসি, দেন জয়েন করি। আল্লাহ, পরে রেকর্ডিং দেখেন। আচ্ছা, তাহলে আপনি তো অ্যাটলিস্ট রেকর্ডিং যে দেখছেন, আপনাকে তো প্রশ্ন করা উচিত না গত ক্লাস নিয়ে, যাতে করে আপনি কোনো কনফিউশন থাকলে যেন বুঝতে ক্লিয়ার করে নিতে পারেন। আচ্ছা, আমরা যাই। তাহলে সফটওয়্যার সেকেন্ড চ্যাপ্টার আমাদের, সফটওয়্যার টেস্টিং থ্রু আউট দ্য সফটওয়্যার লাইফ সাইকেল। যে সফটওয়্যার টেস্টিং শুধুমাত্র পরে না, প্রথম থেকেই সফটওয়্যার টেস্টিং শুরু। এই চ্যাপ্টার থেকে 3টা কোয়েশ্চেন আসবে। চ্যাপ্টারটা বেশি বড় না,
তো প্রথম হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেলস। মডেল কি? মডেল হচ্ছে সফটওয়্যার তৈরি করার জন্য যে কিছু পদ্ধতিগত দিক আছে বিভিন্ন মডেল, যেমন ওয়াটারফল মডেল, ভি মডেল, হ্যাঁ, স্পাইরাল মডেল, এরকম অনেকগুলো মডেল আছে একটা মেথোডোলজি তৈরি করার জন্য, সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজির। তো আমরা মডেল সম্পর্কে অল্প একটু ধারণা এখান থেকে নেব। বেসিক্যালি ধারণাটা শুধু ধারণার জন্য, কারণ আমাদের ফোকাস হচ্ছে ভি মডেল পরে। তো আমরা দেখি, এরপরে হচ্ছে টেস্টিং টাইপস, টার্গেটস অফ টেস্টিং এন্ড মেইনটেনেন্স টেস্টিং। স্যার আবার একটু ডিস্টার্ব করতে বলেন। আচ্ছা, আমার বিষয় আর কি যে আমি এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলি জার্মান ভাষায়। সুইজারল্যান্ডে 4টা ভাষা জানেন বোধহয়। আমি জার্মান পার্টি আছে আর কি। আমরা জার্মান ভাষায় কথা বলি, অথচ আমি ক্লাস করতেছি এটা ইংলিশের। এর কি কোনো ব্যাড ইফেক্ট বা কিছু আছে কিনা? আপনি ইংলিশে দিতে পারেন সোজাসুজি। আর আপনি যদি বাংলা কি নেটিভ, জার্মান কি আপনার নেটিভ তো না? না না নেটিভ না, না না নেটিভ না। তাহলে আপনি জার্মান পড়ে কি একদম বাংলার মতো বুঝতে পারেন? না 100% নয়। আচ্ছা, ইংরাজি পড়ে কি বুঝতে পারেন? ইংরেজি পড়ে ধরো যে 90%। তাহলে জার্মান কত পার্সেন্ট বললেন? ওরকম 80 to 90। আর কোনটা বেশি? গড়ে ইংলিশটা বেশি। হ্যাঁ, তাহলে ইংলিশে দেবেন। ইংলিশে দিলে তো সুবিধা আপনার, দুটোতেই সুবিধা। বাট ইংলিশে সুবিধা এই জন্য যে আপনি 15 মিনিট বেশি সময় পাবেন। যারা ইংলিশ ভাষাভাষীর লোক তারা পাবে 60 মিনিট, আর আপনি পাবেন হচ্ছে 75 মিনিট। এক মিনিট, আমি একটা ফোন ধরে নি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, রাখলাম। ওকে, আসসালামু আলাইকুম। তাহলে কি হলো, আপনি এখানে বাংলাদেশের লোকজন আমরা ইংলিশে পরীক্ষা দিই, সো আমরা 15 মিনিট বেশি সময় পাই, আপনিও পাবেন। আচ্ছা, এটা একটা প্লাস পয়েন্ট স্যার, কিন্তু মানে আমার প্রশ্নটা ছিল যে যেহেতু আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জার্মান, এবং আমরা এখানে জব করলে ধরেন যে জার্মান ভাষায় আমাদেরকে ইউজ করতে হবে, সেই ক্ষেত্রে এটার কোনো ব্যাড ইফেক্ট থাকবে কিনা? আপনি কোন বিষয়টা হচ্ছে কি, আপনি তো আইএসটিকিউবি পাস করছেন আপনার যোগ্যতা দিয়ে, ভাষা দিয়ে না, তাই না? এখন আপনার যদি মনে হয় জার্মান ল্যাঙ্গুয়েজ দিলে পরীক্ষা ভালো হবে, জার্মান ল্যাঙ্গুয়েজ দেবেন, অসুবিধা কি? কন্টেন্ট সিলেবাস তো একই। আচ্ছা, জি স্যার, এবার বুঝতে পারছি। ঠিক আছে। ওকে, তাহলে আমরা মডেলের ভি মডেলটা হচ্ছে আমাদের কনসার্ন বিষয়। ভি মডেলকে টেস্টিং মডেলও বলা হয়। ভি মডেল ভি এর মতো দেখতে, যার জন্য মডেলটার নাম দিচ্ছে ভি মডেল। বাট শুধু ভি এর মতো দেখতে না, ভি এর বাম সাইডটাতে থাকে হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, আর ডান সাইডটা থাকে, সরি আমি এখানে, আর ডান সাইডে থাকে টেস্টিং অ্যাক্টিভিটি। হ্যাঁ, বেশি তাহলে ডেভেলপমেন্ট ব্রেস যেটা বাম সাইডেরটা, সেটা দেখাই দিচ্ছে যে বাম সাইডে হচ্ছে ডেভেলপমেন্ট ব্রেস, রিকোয়ারমেন্টস ডেফিনেশন, ফাংশনাল সিস্টেম ডিজাইন, তারপর টেকনিক্যাল সিস্টেম ডিজাইন, কম্পোনেন্ট স্পেসিফিকেশন, প্রোগ্রামিং, এই হচ্ছে ডেভেলপমেন্টের কাজ। এটা হচ্ছে টেস্টিং ব্রেস, টেস্টিং এর অংশ, আর কিছু না। ভ্যালিডেশন আর ভেরিফিকেশন কে ডিফাইন করতে পারো ভালো?
বলেন, এক্সপিরিয়েন্স লোকজন বলেন। জান্নাতুল মতো আবার চলেও গেছে। আচ্ছা, তাহলে আপনি কে বলবে? নার্গিস আক্তার বলেন। স্যার এই জিনিসটা অলওয়েজ একটু কনফিউজিং। হুম, এই অলওয়েজ জিনিসটা কনফিউজ। অলওয়েজ কনফিউজিং। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, ভ্যালিডেশন মানে হচ্ছে আপনি যা চাইছেন সেটা পাইছেন কিনা, মানে আপনার জন্য ভ্যালিড কোনটা, সেটা হচ্ছে আপনি যেটা চেয়েছেন এক্স্যাক্টলি তাই পেয়েছেন, এটা হচ্ছে ভ্যালিড। ভেরিফিকেশন হচ্ছে আপনি যে পাইছেন, যেটা চাইছেন সেটা পাইছেন, কিন্তু ওটা কি সঠিকভাবে তৈরি করা জিনিস। ধরেন আপনি রেস্টুরেন্টে গেলেন, গিয়ে আপনি দেখলেন রেস্টুরেন্টের সামনে গরম গরম পরোটা ভাজছে, লোভ হলো, ঢুকলেন, ঢুকে বললেন পরোটা আর কে অর্ডার দিলেন, ডিম টিম এগুলা, তা আপনাকে নান রুটি এনে দিছে। তো নান রুটি ধরেন আরো ভালো, তেল টেল কম আছে, তা আপনি কি বলবেন? আপনি বলবেন যে আমি তো চাইছিলাম পরোটা, আপনি এখানে কেন দিচ্ছেন, এটা আমি খাবো না। তো তার মানে দ্যাট ইজ নট ভ্যালিড ফর ইউ, নান রুটিটা আপনার জন্য না। তাহলে ভ্যালিডেশন হচ্ছে আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি কিনা, আর ভেরিফিকেশন হচ্ছে যে নান বা পরোটা বা নান রুটি যেভাবে বানাইছিল, বানানোর প্রক্রিয়াটা কি, ওরা কি হাত ধুয়েছিল ঠিক মতো, ওর আটাগুলা কি পোকা ছিল না তো। হ্যাঁ, সমস্ত কিছু ভেরিফাই করতে করতে যাওয়ার নাম হচ্ছে ভেরিফিকেশন। হুম, ক্লিয়ার? জি স্যার। এই যে ভেরিফিকেশন মানে হচ্ছে, ও আমি এখান থেকে ক্লিক করি কেন বারবার, ভেরিফিকেশন হচ্ছে প্রুফ অফ কমপ্লায়েন্স উইথ দ্য স্টেটেড রিকোয়ারমেন্টস, আমি যা চাইছিলাম সেটা কমপ্লায়েন্স সহকারে পেয়েছি কিনা আমি। হুম, হাইজেনিক কিনা খাবার। আচ্ছা, মেইন ইস্যু হচ্ছে ভেরিফিকেশন, মেইন ইস্যু হচ্ছে ডিড উই প্রসিড কারেক্টলি ওয়েন বিল্ডিং দ্য সিস্টেম। যখন আমি এটা সফটওয়্যারটা তৈরি করছিলাম তখন আমি প্রসেসটা কি কারেক্টলি ছিল। এটা হচ্ছে আমাদের ভেরিফিকেশনের কথা। যেমন একটা এক্সাম্পল দিয়েছে, ডিড উই অ্যাড ওয়ান অ্যান্ড ওয়ান কারেক্টলি, মানে সঠিকভাবে অ্যাড করেছি কিনা। হ্যাঁ, এটা হচ্ছে ভেরিফিকেশন। ভ্যালিডেশন কি? প্রুফ অফ ফিটনেস অফ এক্সপেক্টেড ইউজ, তার মানে আমি যা চেয়েছিলাম ঠিক এক্স্যাক্টলি তাই পেয়েছি কিনা। কিভাবে তৈরি হয়েছে এটা ডাজন্ট ম্যাটার, হ্যাঁ আমি জিনিস পাইছি বাস। অনেকে বলে না যে কিভাবে দেবেন আপনার ব্যাপার, কিন্তু আমার দরকার, এটা দেওয়াই লাগবে। হুম, ওয়াইফ হাজবেন্ডকে বলে তুমি কিভাবে ইনকাম করে খাওয়াবা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার তো ভরণ পোষণের দায়িত্ব তোমার নিতে হবে। সো দ্যাট ইজ ভ্যালিডেশন। ভেরিফিকেশন হচ্ছে আচ্ছা তুমি যে টাকাগুলো নিয়ে আসলা কোত্থেকে পাইলা, হঠাৎ করে এত টাকা, ভেরিফাই করছি। হ্যাঁ, কারেক্টলি ইনকাম করছো নাকি ঘুষ খাইছো, বুঝতে পারছেন এবার? নার্গিস আক্তার, জি স্যার। তাহলে আমাদের সফটওয়্যারটা যখন এক্স্যাক্টলি কাস্টমারের রিকোয়ারমেন্টস সহ হবে সেটাকে আমরা বলবো ভ্যালিড। আর যখন সফটওয়্যার তৈরি করার পদ্ধতি ঠিক আছে তো, আপনার ডকুমেন্টেশন ঠিক আছে তো, তারপরে আপনি প্রসেস ফ্লো গুলা ঠিক আছে তো, হ্যাঁ আপনি আপনার ভেরিয়েবলের নামগুলো ঠিক আছে তো, সবগুলা দেখতে দেখতে যাওয়ার নাম হচ্ছে ভেরিফিকেশন। দেন আমরা দেখি নাও ভেরিফিকেশন ইন দ্য ভি মডেল। কি বলছে? ভেরিফিকেশন হচ্ছে বাম দিকে ভি মডেল। তার মানে ভেরিফিকেশন হচ্ছে বেসিক্যালি ডেভেলপমেন্টের সময়,
যার জন্য ভি মডেলের বাম সাইডে হচ্ছে ভেরিফিকেশন, এই যে, আর ভ্যালিডেশন হচ্ছে ডান দিকে। কি করে ভ্যালিডেশন দেখায় যে যে এই যে ডান দিকে টেস্ট গুলো, কম্পোনেন্ট টেস্ট করলাম, কম্পোনেন্ট টেস্ট করে বললাম যে কম্পোনেন্ট ঠিক আছে, ওকে। ইন্টিগ্রেশন টেস্ট করে বললাম যে হ্যাঁ ইন্টিগ্রেশন ঠিক আছে, যে দুইটা জোড়া দেওয়াটা ঠিক আছে। সিস্টেম টেস্টিং যখন সব জোড়া হয়ে গেছে তখন আমি বললাম যে ওকে নাইস, অ্যাকর্ডিং টু স্পেসিফিকেশন সব ঠিক আছে। দেন আমরা এই যে এইটা হচ্ছে ভ্যালিডেশন, আমরা ভ্যালিডিটি চেক করছি। অ্যাকসেপ্টেন্স টেস্ট যদি হয় আসলে রিকোয়ারমেন্টস কে ভ্যালিডেট করছি, সিস্টেম টেস্ট যদি হয় তাহলে ফাংশনাল সিস্টেম ডিজাইনকে টেস্ট করছি আমি। আর ভেরিফিকেশন হচ্ছে এই দিকে বাম দিকেরটা, মানে এই মানে এই অ্যারো দিয়ে বোঝাইছে আসলে বাম দিকেরটা। ডাব্লিউ মডেল এটা কম্বাইন্ড মডেল, একটা এক্সটেন্ডেড মডেল বলা হয় ভি মডেলের। ভি মডেলকে আর একটু এলাবোরেট করে ডাব্লিউ মডেল বানানো হয়েছে। সরি, ডাব্লিউ মডেল। এখানে ডাব্লিউ মডেল দেখলে টোটাল ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং টোটাল একদম একসাথে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন যে লাইট ব্লু কালার যেটা, সেগুলো হচ্ছে ডেভেলপারদের কাজ, আর মাঝখানে যে কোর আছে এটা টেস্টারদের কাজ। ঠিক আছে, প্রথমে দেখেন ডেভেলপাররা কি করে, রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন করে, সেই সময় টেস্টাররা কি করে, প্ল্যান করে, টেস্ট অ্যাক্টিভিটি করে, কার জন্য, কি বলে, এক্সিকিউশন করবে অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর জন্য। ফাংশন সিস্টেম ডিজাইন হয়ে গেছে, ফাংশনাল সিস্টেম ডিজাইন যখন করেছে, টেকনিক্যাল ডিজাইন যেটা সিস্টেম ডিজাইন, তার মানে অ্যানালিস্ট এখানে বসে এই ডিজাইনটা কমপ্লিট করেছে। সেই সময় টেস্টাররা কিন্তু বসে নাই, টেস্টাররা সিস্টেম টেস্টিং এর জন্য প্ল্যানিং, টেস্ট কেস ডিজাইন এই সমস্ত কাজ করে গেছে। ক্লিয়ার? অ্যারো গুলো দেখেন যে কিসের পর কি কাজ হচ্ছে। এই ডায়াগ্রামটা দেখে কি বোঝা যাচ্ছে যে আসলে ডেভেলপারদের কাজ কি আর টেস্টারদের কাজ কি? দেখেন কম্পোনেন্ট স্পেসিফিকেশন হয়ে যাওয়ার পরে আমরা কম্পোনেন্টের সাথে সাথে প্ল্যানও করে ফেলেছি কিভাবে টেস্ট করব কম্পোনেন্ট টেস্টটা, তখনও প্রোগ্রামিং হয় নাই। তার মানে প্রোগ্রামিং যখনই হলো ওই কম্পোনেন্টের টেস্ট কেস টেস্ট এভরিথিং কিন্তু রেডি। যখনই একটা প্রোডাক্ট রিলিজ হয়, মানে জাস্ট বানানো হলো, সাথে সাথে আমি টেস্ট করতে পারছি। এটা যে বিউটি অফ দ্য মডেল। হ্যাঁ, যখন এটা করছি এটার জন্য ইয়ে হবে, কি বলে, ডিফেক্ট যদি ধরা পড়ে তাহলে আমি ডিফেক্ট রিপোর্ট করব এবং সেটা ডেভেলপার যাবে, ওরা ওইটাকে ডিবাগ এন্ড কারেকশন করবে। সো এই হচ্ছে টোটাল ডাব্লিউ মডেল। আচ্ছা, মডেল গুলা একটু পড়ে নিয়েন, এটা খুব ইম্পর্টেন্ট না যে মডেল গুলা সব জানতে হবে, কারণ 2-1 লাইনে লেখা মডেল, মডেল অনেক বড় কিছু। আচ্ছা, তো মডেল গুলার ক্ষেত্রে আমরা বলতেছি যে আইটারেশন মডেলের, সরি আমরা একটু আগে যাই। আইটারেশন মডেলের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে মডেলগুলো আইটারেটিভ, যেমন ধরেন স্পাইরাল মডেল। এই মডেলের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে প্রত্যেকটা, যেমন আমরা যদি অ্যাজাইল বলি, অ্যাজাইল কিন্তু আইটারেটিভ।
অ্যাজাইল কিন্তু আইটারেটিভ বাট ওয়াটারফল মডেল, ছোট ছোট ওয়াটারফল মডেল, এবং সেটাকে আইটারেটিভ মোডে রান করে। তার ক্যারেক্টারিস্টিক্স কি? ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইচ আইটারেশন কন্ট্রিবিউটস উইথ অ্যান অ্যাডিশনাল ক্যারেক্টারিস্টিক্স। তার মানে প্রথম আইটারেশনের মধ্যে যতটুকু কাজ করছি আর একটা আইটারেশনে যাচ্ছি কেন, নিশ্চয়ই এর মধ্যে অ্যাডিশনাল কিছু ঘটেছে, যার জন্য আমরা নেক্সট ফেজে আবার কি বলে ইয়েটা অ্যাডিশনাল ক্যারেক্টারিস্টিক যোগ হচ্ছে বলে নতুন আইটারেশনে আসছি, নাহলে তো আসতো না। সো আইটারেটিভ মডেলের সব থেকে বড় ইস্যু হচ্ছে রিগ্রেশন টেস্ট। টেস্ট অটোমেশন আর হাইলি রিলেভেন্স, এখানে টেস্ট অটোমেশন না থাকলে করা মুশকিল আইটারেটিভ মডেলের কাজ করা। At each iteration, verification, that means relation to proceeding levels. Verification, relation to preceding level, মানে পরের লেভেলটা, এই সরি আগের লেভেলটা, verification of আগের লেভেলটা, and validation, that means the correctness of the product within the current level. যতটুকু হলে আমরা কারেক্ট বলছি, যতটুকু অংশ ততটুকুকে আমরা ভ্যালিড করতেছি। যেমন ইউনিট টেস্ট হচ্ছে একটা ভ্যালিডেশন হচ্ছে সিস্টেম থেকে, হ্যাঁ, যাতে করে টেস্ট করা যায়। বলছে and validation, আচ্ছা এটা পড়লাম পারফেক্টলি, ওকে। নাও এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট বলা হয়। টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টের আসলে মানেটা কি, কে বলতে পারবে? মানে স্যার এটা হচ্ছে আপনাকে যে টেস্টের মাধ্যমে যে ডেভেলপমেন্ট গুলো করা হইতেছে, মানে একই সাথে। টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টের ভাষাগত যদি আমি অর্থ করি তাহলে যে জিনিসটা হবে, যেমন আমরা বলি যে সেলফ ড্রিভেন কার মানে কি? মানে অটোমেটিক কার। না, অটোমেটিক না। সেলফ ড্রিভেন কার মানে হচ্ছে আপনার ড্রাইভার না, আপনি নিজে চালান। ও আচ্ছা আচ্ছা। তো সাধারণত সেলফ ড্রিভেন কার বললেই কিছু পার্কিং আছে যেখানে আমার তো ড্রাইভার নাই, সো আমি গাড়ি তো যেখানে রেখে দিতে পারবো না, স্পেশাল পার্কিং গুলাতে ব্যবস্থা করে সেলফ ড্রিভেন যাদের। তাহলে সেলফ ডেভেলপমেন্ট কার যদি হয় যে নিজে চালিত গাড়ি, তাহলে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট মানে হচ্ছে টেস্ট দ্বারা চালিত ডেভেলপমেন্টের কাজ। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। মানে হচ্ছে টেস্টিং উইল ড্রাইভ, মানে চালাবে ডেভেলপিং কে। এই কথাটা কি সবার কি ক্লিয়ার হয়েছে যে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট মানে টেস্টিং প্রসেস উইল ড্রাইভ ডেভেলপমেন্ট প্রসেস, তার মানে টেস্টার উইল ড্রাইভ ডেভেলপারস। তার মানে টেস্টাররা যেভাবে বলবে সেভাবে কাজ করতে হবে, হ্যাঁ? শামসুল আকরাম। জি স্যার। স্যার ঠিক আছে স্যার, আপনি যেটা বলছেন যে টেস্টার যেটা বলবে সেটাই ডেভেলপার শুনবে বা এই টাইপের। হ্যাঁ, মানে আমি এমন ভাবে কাজ করব যে ডেভেলপাররা যেন আমার দিক নির্দেশন অনুসারে কাজ করতে থাকে। জি স্যার। তার মানে টেস্টিং প্রসেস উইল ড্রাইভ ডেভেলপমেন্ট প্রসেস। কি করে করব এটা? সেটা হলে স্ক্রাম মাস্টারের রোলটা কি, মানে যদি আসলে টেস্টাররা প্রোগ্রামারদেরকে গাইড করে? সেটা আলাদা কথা। মানে আমি ড্রাইভ করা মানে হচ্ছে আল্লাহ আমাদের চালাচ্ছে, তার মানে এই যে আমাদের কোনো লিডার দরকার নাই।
হ্যাঁ না অবশ্যই অ্যাকচুয়ালি দরকার আছে। টোটাল সিস্টেমটা চালাতে হবে আপনাকে টেস্টিং প্রসেস দিয়ে কিরকম আমি একটা গল্প মানে শর্টলি বলি স্লাইডের থেকেও সেটা হলো যে আমি প্রশ্ন ফাঁস করে দিলাম এখন কি করবেন আমি বলবো যে এই যে এতগুলা টেস্ট কেস আছে এগুলা যদি রান করে সাকসেস হয় তাহলে পাস হয়ে যাবে এখন আপনার ধারণা যে ওরা যদি এই টেস্ট কেস গুলা পায় তাহলে ওরা টেস্ট করবে না সব জি তার মানে প্রথম প্রশ্নপত্র ফাঁস করে দিলে আমার প্রশ্নটাই তার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাবে মানে ওইভাবেই কাজ করতে থাকবে যে এইভাবে টেস্ট কেস যদি রান করে তাহলে আমাকে তো পাস করতেই হবে না ইজি হয়ে গেল তার জন্য আর আমার জন্য সুবিধা হচ্ছে আমি তো এই টেস্ট গুলো দিয়েই তো রান করবো তাহলে বিষয়টা যে ফাঁস করে দেওয়ার সাথে সাথে যে জিনিসটা হলো এক্সিকিউশনের দায়িত্ব তারা নিয়ে নিল আর আমার এক্সিকিউশন করার দরকার নেই কারণ ডিফেক্ট ধরা পড়বে না আর আচ্ছা এটা গেল একটা দৃষ্টিভঙ্গি থেকে যে আমি টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট করতে পারি আর একটা হচ্ছে একেবারে ক্রুডলি সেটা হচ্ছে যে আমি টেস্ট কেস গুলাকে অটোমেট করব প্রথমে অটোমেট করার পরে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের সাথে ইন্টিগ্রেট করে দেব যাতে করে সে কম্পাইল করার সাথে সাথে যেন টেস্টিং প্রসেস রান করতে থাকে টেস্টিং কে আলাদাভাবে কোনো জায়গায় যেন রান করা না লাগে বুঝতে পারলাম জি স্যার আমরা আসলে টেস্ট সিনারি গুলো আগে ডিফাইন করে দিব যাতে ডেভেলপাররা জানে যে এই সিনারিওতে এরকম ডিফেক্ট এরাই যেতে পারে সো ওরা ওটাকে মাথায় রেখে কাজ করবে মাথায় রেখে না মজার ব্যাপারটা না আমি এখনো পুরোপুরি শেষ করি না সেটা হলো যে আমি যখন টেস্ট কেস গুলো অটোমেটেড করে দেবো এবং তাদের ডেভেলপমেন্টের সাথে অ্যাডজাস্টেন্ট করে দেব হ্যাঁ তার মানে কি হবে সে যখনই কম্পাইল করবে প্রথমে আমারটা টেস্ট গুলো এক্সিকিউট করবে তার মানে প্রথম দেখেন ডেভেলপার কি করবে কোনো লাইনস অফ কোড ছাড়াই তার এখনো কাজই শুরু করে নাই বাট তার আগে আমি তো স্পেসিফিকেশন অনুসারে আমি কিন্তু টেস্ট কেস ডিজাইন করে ফেলেছি অটোমেশনও করে ফেলেছি হ্যাঁ এটার কাজ হচ্ছে এই ক্লাস হবে এই ক্লাসের ভিতরে মেথড থাকবে সব জানা আছে আমাদের ফুললি ডকুমেন্টেড এবং মেথড গুলো আসলে কিভাবে কাজ করবে এবং মেথডে কি কি প্যারামিটার পাস করবে সমস্ত কিছু দিয়ে আমি টেস্ট কেস ডিজাইন করা আছে এখন আপনি এক লাইন কোডেও লেখেন না একজন প্রোগ্রামার কি করবে কম্পাইল করবে প্রথম কম্পাইল করা মানে সাথে সাথে অটোমেটিক এক্সিকিউট করবে হচ্ছে টেস্ট কেস গুলা অটোমেটিক ব্যাচ প্রসেসিং এর মতো যেই আমি কম্পাইল করব আগে এক্সিকিউট করবে হচ্ছে সিস্টেমটা পুরো সফটওয়্যারটা এক্সিকিউট করা শুরু করবে প্রতিবার তো প্রথমে যদি আমি কোনো লাইনস অফ কোড না দিই তার মানে 100টা টেস্ট কেস থাকলে 100টাই ফেল না টেস্ট এক্সিকিউটই হবে না টেস্ট এক্সিকিউট হবে তো কিন্তু এরর আসবে সব জি জি না কারণ কি বলবে ওই test করার জন্য কিছু সো সবগুলাতে এরর আসবে তার মানে 100টা এরর ধরা পড়বে প্রথম এরপরে ডেভেলপারদের কাজ হচ্ছে এরর ফিক্স করা আর কোনো কাজ নাই তার মানে তার ওই ক্লাসটা লেখা লাগবে যে নামে ক্লাস ছিল ওইখানে যে মেথড গুলা ডকুমেন্টেশন আছে সেই মেথড গুলো সব লেখা লাগবে প্যারামিটার কি ছিল সেগুলো দেওয়া লাগবে তারপরে হচ্ছে এগুলো দিতে দিতে একসময় আস্তে 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 পুরা কোড যখন হয়ে যাবে তখন এরর ফ্রি হয়ে যাবে স্যার আপনার যে ইয়েটা ছিল মানে আপনি যেভাবে ডিসক্রাইব করেন সেটা হচ্ছে আপনার অটোমেশন টেস্টিং এর জন্য ওকে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের দেশে তো ম্যানুয়াল টেস্টিং বেশি করা হয় এখনো ফুললি আর কি কোম্পানিগুলো আর কি অটোমেশন টেস্টিং এ শিফট করেনি ম্যানুয়াল টেস্টিং এ আসলে এটা কিভাবে অ্যাপ্লিকেবল আছে কারণ ম্যানুয়াল টেস্টিং এ তো আমরা আসলে এইভাবে আর কি এত ক্রিটিক্যাল লেভেলে আর কি আমরা কিউএরা আসলে ইনভলভ থাকি না তখন আর কি আমরা কিভাবে প্রসেস গুলোকে ডিফাইন করতে পারি তখন আপনার টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টের ওই যে প্রথম ধাপটা বললাম টেস্ট কেস ফাঁস করে দেন টেস্ট কেস পাস করে দেওয়া মানে হচ্ছে তারা তো অ্যাটলিস্ট ওই টেস্ট কেস গুলাতে পাস করাই নিয়ে আসবে না তো রিলিজ দিবে না তারা আপনার কাছ পর্যন্ত আসবে না ধরেন আমি একটা ক্লাস লিখলাম তার ভিতর যতগুলো মেথড আছে সেগুলোর জন্য আমি টেস্ট কেস করা হয়ে গেছে এখন আমি ডেভেলপারদের বলে দিলাম যে তোমরা সফটওয়্যারটা দিলে আমাকে এইগুলা দিয়ে টেস্ট করে দেখবো এইটা হচ্ছে প্রশ্নপত্র এটা আমি ফাঁস করে দিলাম
তো তার মানে সে তো সব প্রশ্নের পত্র অ্যান্সার পারফেক্টলি লিখে নিয়ে আসবে, নকল করে হলেও লিখে নিয়ে আসবে, তাই না? সলভ আমার করার তো ট্রাই করবে। আমার তো এটাই দরকার, কারণ এই টেস্ট কেস গুলো পাস করলে আমি ধরে নেবো ওকে ফাইন, সফটওয়্যার হয়ে গেছে। আমি তো এখানে একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম যে আমরা আসলে ডেভেলপারদের মানে কি ধরনের টেস্ট কেস গুলো সাজেস্ট করতে পারি। আমি যেটা আর কি মানে এক্সপিরিয়েন্স করছি সেটা হচ্ছে যে ডেভেলপাররা মেইনলি হ্যাপি পাথ চেক করতে বেশি পছন্দ করে। ওরা আসলে নেগেটিভ জিনিসগুলো আসলে খুবই কম চেক করে আর কি, যদি হচ্ছে ভ্যালিডেশন মেথডে না। তো তখন আসলে কিভাবে পসিবল যে আমরা কত ক্রিটিক্যাল আসলে টেস্ট কেস তাদের সাথে শেয়ার করতে পারি? শুধু হ্যাপি পাথে শেয়ার করবো না আমরা আসলে নেগেটিভ টেস্টিং এর ইয়াগুলো টেস্ট গুলো শেয়ার করবো তাদের সাথে? না, আমরা সবই শেয়ার করতে হবে, শেয়ার করতে তো সমস্যা নাই। আমার কথা হলো যে আমি যদি আমি 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 যদি প্রশ্নটা দিয়ে দিই আর সে যদি এটাকে সুন্দর করে বানিয়ে নিয়ে আসে, ওইটা আমি স্পেসিফিকেশন করি, তা আমার তো ওইটাই তো দরকার ছিল। কারণ আমি তাকে না দিলে আমি কি এগুলো এক্সিকিউট করে করে খালি ভুল ধরতাম? জি। আর তাকে আমি আগেই দিয়ে দিছি প্রশ্নপত্র, এবার এই প্রশ্নপত্র তুমি অ্যান্সারটাই হচ্ছে আমার সফটওয়্যার। আচ্ছা স্যার, যদি এরকম হয় যে ডেভেলপার ঠিক আছে আমার সকল কোশ্চেনে অ্যান্সার সে ফলো করে একটা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট ডেভেলপ করেছে, তখন আমার কাজ কি? আপনার কাজ যে টেস্ট কেস ডিজাইন করে কমপ্লিট করে দিলেন, এগুলো কাজ না? জি জি, মানে তখন মানে আসলে আপনি মনে করছেন যে টেস্ট এক্সিকিউশন করে ডিফেক্ট রিপোর্ট না করলে আমার কোনো কাজ নাই? মানে আর কি তখন হুট করে ডেভেলপার বলে বসতে পারে ভাই তাহলে আপনার কাজ কি? টেস্টও আমি করলাম, ডেভেলপও আমি করলাম। যে টেস্ট কেস ডিজাইন গুলা কে করলো? বুঝতে পেরেছি। হ্যাঁ, হয়তো ওই ধরনের মন মানসিকতা আমাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমাদের মানসিকতাই হচ্ছে নেগেটিভ বলে আমার মনে করি যে আমাকে তো চাকরি রাখবে না, কিন্তু আসলে তা না। আমি কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিতে যদি যাই তাহলে টেস্টিং এমনি কমে যাবে, মানে আফটার ডেলিভারি টেস্ট এমনি কমে যাবে। প্রথম দিক থেকে আপনার কেমন মানে রেকটিফিকেশন হতে হতে ভালো কোয়ালিটি এমনি তৈরি হয়ে যাবে। টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট তাহলে কি বলছে যে অটোমেট টেস্টিং ইউজিং টুলস ডেভেলপমেন্ট অ্যাকাউন্টিং টু দ্য কি বলে টেস্ট কেস, প্রিপেয়ার আর্লি ভার্সন অফ the component for testing, automatic execution of tests, automatic execution of test হওয়া লাগবে এটাতে। and correct defect by further version, অন্য পরের ভার্সন এসে কারেক্ট করবো আমরা। repeat test should until no errors are found, তার মধ্যে যতবার কম্পাইল করবে ততবার এই এরর গুলা দেখা যাবে। এখানে একটা সুন্দর একটা কথা বলছে, ফার্স্ট দ্য টেস্ট আর ডিজাইনড দেন সফটওয়্যার ইজ প্রোগ্রামড। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন পেপার আমি প্রিপারেশন নেব কিভাবে লিখব। তো প্রিন্সিপাল অফ অল মডেলস, এই প্রিন্সিপাল হচ্ছে সব মডেলের জন্য আমার কাছে প্রযোজ্য, সেটা হচ্ছে ইচ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি মাস্ট বি টেস্টেড। No piece of software may be left untested. Each test level should be tested specifically. কি বলছে টেস্ট লেভেল? প্রত্যেকটা টেস্ট লেভেল কয়টা আসলে? টেস্ট লেভেল হচ্ছে 4টা। কি ওই যে মডেলের মধ্যে আমাদের ছিল, ভি মডেলে কম্পোনেন্ট টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট, সিস্টেম টেস্ট, দেন অ্যাকসেপ্টেন্স টেস্ট। বলছে প্রত্যেকটা টেস্ট লেভেলের একটা নিজস্ব অবজেক্টিভ থাকে। যে ইউনিট কম্পোনেন্ট টেস্টের উদ্দেশ্য হচ্ছে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট যেন নিজে পারফেক্টলি কাজ করতে পারে। ইন্টিগ্রেশন টেস্টের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যেন
বিভিন্ন কম্পোনেন্ট গুলাকে জোড়া দিতে পারি, জোড়া দিলে যেন পারফেক্টলি চলে, ঝামেলা যেন না করে। আচ্ছা, টেস্টিং বিগিনস দ্য লং বিফোর টেস্ট এক্সিকিউশন। এই যে এটা বললো যে একদম অনেক আগে থেকে টেস্টিং শুরু হয়েছে, কিন্তু আমরা টেস্ট এক্সিকিউশনকে বলি টেস্টিং। সো এই হচ্ছে আমাদের প্রথম এপিসোড গেল। নাও ভি কি বলেন টেস্ট লেভেলস অফ ভি মডেল। প্রথমটা হচ্ছে কম্পোনেন্ট টেস্ট। আজকে পর্যন্ত থাক, আমার একটু বেশি ঘুম পাচ্ছে। জি স্যার, এটাই ভালো হয়। জি স্যার। কারণ হচ্ছে যে কনসেন্ট্রেশন বারবার লুজ হয়ে যাচ্ছে আমার। তাহলে কালকে আমাদের, আমি আজকে এই সকালবেলা আমি এক্সামের ইয়েটা দিয়ে দেব, লিঙ্কটা। কালকে পরীক্ষা দিয়ে তারপরে ক্লাসে ঢুকবেন। প্রথমেই আমরা রিভিউ করব, কোশ্চেন পেপারটার ক্রিটিক্যাল অ্যানালাইসিস করব। হ্যাঁ, একজনও যেন পরীক্ষা না দিয়ে আসেন না। স্যার পরীক্ষা কি ওইটা গুগল ফর্মে থাকবে নাকি? হ্যাঁ, গুগল ফর্মে থাকবে। আচ্ছা আচ্ছা। একজন স্যার এক্সাম 7টায় শুরু হবে? এক্সাম আপনি সারাদিন যখন খুশি দিতে পারেন, আমি সকালে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ওকে। সকালে দিয়ে দেবো। 7টা কোশ্চেন থাকবে মাত্র। তো 7টা কোশ্চেনের কত মিনিট হবে? ধরেন 10 মিনিট হওয়ার কথা, 14 মিনিট, আধা ঘন্টা ধরেই করেন, অসুবিধা নেই, প্রথম পরীক্ষা তো। বাট ইউ হ্যাভ টু কমপ্লিট বাই বিফোর কামিং টু দ্য ক্লাস, নেক্সট ক্লাস। হ্যাঁ, কারণ হচ্ছে শুরুতে আমি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করবো এটার উপর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস আমি করি, কেন এটা হলো আর কেন এটা হবে না, এটা বিশ্লেষণ। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, হচ্ছে স্টুডেন্টদের জন্য বোঝার জন্য। এটা মিস করেন না কিন্তু। এই যারা এগুলো মিস করে তারা কিন্তু পরে ওই পস্তায়, তারা ড্রপ আউট হয়। তাহলে আপনাদের মোট আছে কয়জন? 16 জন মনে হয় স্যার। 16 জনের মধ্যে ধরেন পরীক্ষা দেবে 10 জন, কয়জন ড্রপ আউট হবে? 6 জন ড্রপ আউট হওয়ার মূল কারণ হচ্ছে আমি জানি এইগুলাই, প্রোক্রাস্টিনেশন, ঢিলেমি করা। ঠিক আছে, তাহলে রাখলাম। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।